শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছে ২২ লাখ পরীক্ষার্থী। প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। প্যারিসে নাগরিক সংবর্ধনায় বিএনপির জ্বালাও পোড়াওয়ের সমালোচনা প্রধানমন্ত্রীর, বললেন উন্নয়নে বাধা দেয় দলটির কাজ, প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান। রাজধানীর বিভিন্ন সড়কে সুকৌশলে পিকআপ ভ্যান চুরি, ছাড়িয়ে নিতে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা, বিক্রি করে দেওয়া হয় যন্ত্রাংশ। রাজধানীর ডেমরা থেকে গ্রেফতার ৫। এবং মরুভূমিতে ক্রিকেট উৎসব শেষ হচ্ছে আজ। টি-20 বিশ্বকাপ ফাইনালের জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। প্রথম শিরোপার স্বাদ নিতে মুখিয়ে দুদল। ভোরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। করোনা মহামারীর বাধা কাটিয়ে অবশেষে আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার অংশ নিচ্ছে ২২ লাখের বেশি শিক্ষার্থী। বসতে হবে নির্দিষ্ট দূরত্বে, মাস্ক পরা সহ মানতে হবে স্বাস্থ্যবিধি। প্রশ্ন ফাঁসের শঙ্কা উড়িয়ে দিয়ে শিক্ষা বোর্ড বলছে, গুজব ছড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। করোনার কারণে যথাসময়ে অনুষ্ঠিত হয়নি ২০২১ সালের এসএসসি পরীক্ষা। ছিল নানা অনিশ্চয়তা। সব বাধা কাটিয়ে পরীক্ষার হলে বসবে সারা দেশের ২২ লাখ এসএসসি পরীক্ষার্থী। সংক্ষিপ্ত সিলেবাসে এবার পরীক্ষার সময় ১ ঘন্টা ৩০ মিনিট। বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের লিখিত অংশে ৮টি প্রশ্নের মধ্যে ২টির উত্তর দিতে হবে, আর এমসিকিউ অংশে ২৫টির মধ্যে ১২টির উত্তর দিতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের লিখিত অংশে ১১টির মধ্যে ৩টি এবং এমসিকিউ অংশে ৩০টির মধ্যে ১৫টির উত্তর দিতে হবে। টিচাররা যথাসম্ভব আমাদেরকে সাহায্য করেছে, আমাদের সিলেবাস শেষ করানোর জন্য, আমাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য। আমাদের অভিভাবকরা আমাদের পাশে আছে। আমাদের একটু ভয়ও লাগছে এবং আশা করি পরীক্ষার ফলাফল ভালো হবে। কেন্দ্র সচিবরা বলছেন, আসন বিন্যাসে নিশ্চিত করা হয়েছে সামাজিক দূরত্ব রক্ষার বিষয়টি। স্বাস্থ্যবিধি মেনে ৬ ফিট বেঞ্চের উপরে ২ জন করে বসানোর সিস্টেম করেছি, এবং সিস্টেম করার জন্য আমাদের সুবিধা হয়েছে যে রুটিনটা ওইভাবে করা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পরে বাচ্চারা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে এবং আমরাও যেন স্বস্তিতে থাকতে পারি। পরীক্ষার শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে শিক্ষা বোর্ড বলছে, প্রশ্ন ফাঁসের নামে গুজব ছড়ালে নেওয়া হবে ব্যবস্থা। প্রশ্নপত্র ফাঁস যারা করার চেষ্টা করে, অপচেষ্টা করে, তাদেরকে কিন্তু সেইভাবেই দমন করা হবে। তা সবার সাথে আমাদের যোগাযোগ আছে। আমরা আশা করি সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা একটা সুন্দর পরীক্ষা নিতে পারব। কোনো পরীক্ষার্থীর মধ্যে করোনার লক্ষণ দেখা গেলে আলাদাভাবে পরীক্ষা নেওয়ার জন্য প্রতি কেন্দ্রে থাকবে আইসোলেশন সেন্টার। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপির জ্বালাও পোড়াওয়ের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়নে বাধা দেয় দলটির কাজ। শনিবার ফ্রান্সে স্থানীয় সময় সকালে প্রবাসী নাগরিকদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় মামলার আসামি তারেক জিয়া বিদেশে পালিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এদিকে যুক্তরাজ্য ও ফ্রান্সে ২ সপ্তাহের রাষ্ট্রীয় সফর শেষে এখন দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়ের রিপোর্ট। ১৪ দিনের ইউরোপ সফরের শেষ দিন শুক্রবার সকালে ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিদের দেয়া নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আমাদের প্রচেষ্টা চালাই। করোনার বাস্তবতায় প্যারিসের একটি হোটেল থেকে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হন এই সংবর্ধনায়। এই দেশের মাটিতে ফ্রান্স আওয়ামী লীগের আয়োজনে এই সভায় শেখ হাসিনা বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী বিএনপি তো বটেই, সামরিক শাসকরাও দেশের মানুষকে কিছুই দিতে পারেনি। ক্ষমতাকে যারা ভোগের বস্তুতে পরিণত করেছিল, নিজেদের ভাগ্য করেছে। সাধারণ মানুষ যে দরিদ্র, সেই দরিদ্র, যে অন্ধকার, সেই অন্ধকারই ছিল। কারণ মিলিটারি ডিক্টেটররা কথা বলে ভালো, অনেক বড় বড় কথা বলে, রাজনীতিবিদদের গালি দিয়ে ক্ষমতায় আসে, উর্দি পরে ক্ষমতায় এসে আবার নিজেরাও উর্দি খুলে রাজনীতিবিদ হয়ে যায়, কিন্তু দেশের জন্য কল্যাণ করার জন্য মতো কিছুই করতে পারে না। শুধু দেশে কেন, নিজেদের যেখান থেকে তারা এসছে ক্ষমতায়, সেই সেনাবাহিনীও যদি আমরা ধরি বা বিমান বাহিনীও ধরি, একটারও কোনো উন্নতি তারা করেনি, শুধু নিজেদের ভাগ্য করেছে। এটা ঠিক। যত রকমের ধ্বংসাত্মক কাজ থাকে এই বিএনপি সেইগুলি সব সময় করেছে। ষড়যন্ত্র আর বৈরিতা মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, তারেক জিয়া বিদেশে বসেও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তারেক জিয়া সাজাপ্রাপ্ত আসামি, এখন সে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে
ফিউজিটিভ হিসেবে বাইরে বসে দেশের ভিতরে এখনও তার চক্রান্ত শেষ হচ্ছে না, সেই চক্রান্ত সে চালিয়ে যাচ্ছে। যা আমরা এই সব চক্রান্ত মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বিএনপি শুধু ধ্বংস করে গেলেও আওয়ামী লীগ দেশের মানুষকে সঙ্গে নিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আজকে বাংলাদেশের মানুষ যেখানে যাচ্ছে সম্মান পাচ্ছে, সেই সম্মানটা আগে ছিল না, সেই সম্মানটা আমরা অর্জন করতে পেরেছি। আমাদের প্রবৃদ্ধি আমরা 8 ভাগের উপরে তুলতে সক্ষম হয়েছিলাম। যদি করোনা নামে এই মহামারী দেখা না দিত, তাহলে আজকে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম। প্রবাসী বাংলাদেশিদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বানও জানান সরকার প্রধান শেখ হাসিনা। নিজের ভাগ্য করা না বা নিজের সন্তানের ভাগ্য করা না, আমার লাখো সন্তান, লাখো মানুষের, আমার দেশের মানুষ, তাদের ভাগ্য করা, এটাই ছিল আমাদের লক্ষ্য। দেবাশিস রায়, সময় সংবাদ। দেশের কল্যাণ ও বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসার প্রত্যয় জানিয়েছেন প্রবাসীরা। প্যারিসে সরকার প্রধানকে নাগরিক সংবর্ধনা দিতে পেরে দারুণ খুশি তারা। বিস্তারিত লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স সফরের অংশ হিসেবে শেষ দিনে প্রবাসী বাংলাদেশিদের দেয়া গণসংবর্ধনায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের নেয়া নানা উন্নয়নের কথা প্রবাসী বাংলাদেশিদের সামনে তুলে ধরেন। একই সাথে একটি গোষ্ঠী দেশের উন্নয়নকে যে বাধাগ্রস্ত করছে সেটিও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আমাদের প্রাণপ্রিয় নেত্রী আমাদের প্রবাসীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে। আমরা প্রবাসীরা এই আহ্বান সকল প্রবাসীদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। বাংলাদেশে নারীর যে শিক্ষার সে অগ্রগতি এত পরিমাণে বেড়ে গেছে, যেটা অকল্পনীয়, যেটা আমাদের প্রধানমন্ত্রীর দ্বারাই সম্ভব হয়েছে। তারা বলেছেন ফ্রান্সে এবারের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিরল সম্মানের অধিকারী হয়েছেন তাতে বাঙালি জাতীয় সম্মানিত বোধ করবে। বাংলাদেশ আর আগের অবস্থানে নাই। বাংলাদেশ এখন পৃথিবীর দৃষ্টি আকর্ষণকারী একটি দেশ। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি শক্ত হাতে আমাদের ইকোনমিকের চাকাটা সচল রেখেছেন। দেশের কল্যাণের পাশাপাশি প্রবাসীদের দেশে বিনিয়োগেরও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের এই বিনিয়োগ দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে বলেও প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। দেশের তথ্য প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তনে ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অ্যাসোসিয়েট লিডারশিপ অ্যাওয়ার্ড দেয় উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর মধ্যে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জয় ঘোষণা দিয়েছেন চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে বাংলাদেশ। সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত লাল সবুজের বাংলা জানিয়ে ব্যাপক উচ্ছ্বসিত প্রবাসীরা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ এখন আর আগের অবস্থানে নেই। এই দেশের উন্নয়ন এখন বিশ্ব স্বীকৃত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই তা সম্ভব হয়েছে। আর পেছনের কারিগর তারই সুযোগ্য ছেলে সজীব ওয়াজেদ জয়। সম্প্রতি এশিয়া ওশেনিয়া অঞ্চলের 24টি দেশের সংস্থা এশিয়ান ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন সজীব ওয়াজেদ জয়কে লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। এর পরপরই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জানান, চতুর্থ শিল্প বিপ্লবের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এখানে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা বাংলার আছে। আর তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন, আইওটি, ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজি, রোবোটিক্স, মাইক্রোপ্রসেসর ডিজাইনের মতো ক্ষেত্রগুলোতে জোর দিচ্ছে সরকার। যুক্তরাষ্ট্র থেকে তথ্য প্রযুক্তির খুঁটিনাটি বেশ ভালো করেই আয়ত্ত করেছেন জয়। তিনি জানেন কি করে প্রতিযোগিতার বাজারে নতুন করে জায়গা করে নিতে হয়। তাই তো তার এই চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার বিষয়টিকে আশাব্যঞ্জক হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বিশ্লেষকরা। এই অ্যাওয়ার্ডটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করছি এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশের তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে যাবে এই আশা প্রকাশ করছি। এরকম একটি ডিপ্লোম্যাটিক লিডারশিপের মাধ্যমে বাংলাদেশের আইসিটি সেক্টর আরো অনেক এগিয়ে যাবে এবং এই চতুর্থ শিল্প বিপ্লবের যে অপরচুনিটির জায়গা, সেটা থেকে আমাদের বাংলাদেশ $5 বিলিয়ন ডিজিটাল বাংলাদেশের যে ভিশন, এক্সপোর্টিং ভিশন, সেটাকে আমরা অ্যাচিভ করতে পারবো। ডিজিটাল প্রযুক্তির নিত্য নতুন উদ্ভাবনের পথ ধরে আসছে চতুর্থ শিল্প বিপ্লব।
যেখানে বহু প্রযুক্তির এক ফিউশনে ভৌত জগৎ, ডিজিটাল জগৎ আর জীবজগৎ পরস্পরের মধ্যে লীন হয়ে যাচ্ছে। দেশে তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য বাংলাদেশ সরকার বিশ্বমানের ৩৯টি হাইটেক পার্ক নির্মাণ করেছে, যেখানে প্রবাসীদের জন্য রয়েছে বিনিয়োগের অপার সম্ভাবনা। যুক্তরাষ্ট্রের বিশ্লেষকরা বলছেন, আইটি খাত একসময় পোশাক রপ্তানির খাতকে ছাড়িয়ে যাবে। 2025 সালের মধ্যে $5 বিলিয়ন আইটি পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে বাংলাদেশ। তথ্য প্রযুক্তি শিক্ষার মাধ্যমে দেশের বিশাল মানব সম্পদকে জনশক্তিতে রূপান্তরিত করে প্রযুক্তি দুনিয়ায় বাংলাদেশ হবে বিশ্বের বিস্ময়, এমন প্রত্যাশা সকলের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক সিদ্ধান্তহীনতা ও অস্থিরতায় ভুগছে বিএনপি। দলটি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র রক্ষায় সরকারকে এখনই পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। শনিবার বিকেলে রাজধানীর পুরান ঢাকায় ৩৫ নং ওয়ার্ডে কর্মী সভার আয়োজন করে বিএনপি। সভায় দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার জনগণ থেকে দূরে বলেই দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে। গুম, খুন এবং প্রতিহিংসার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে বর্তমান সরকার। এমন অভিযোগ তুলে পদত্যাগ দাবি করেন ক্ষমতাসীনদের। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করেন আবারও। আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, এইভাবে বিরোধী দলকে দমন করে, বিএনপিকে দমন করে, অফিস বন্ধ করে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। মানুষের ট্যাক্স থেকে কিন্তু এই সরকার চলে। তাই আজকে খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনাদের এই সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে পদত্যাগ করেন, সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন। তা নাহলে এই দেশের জনগণ আপনাদেরকে ছেটিয়ে বিদায় করবে, পালাবার পথ খুঁজে পাবেন না। এদিকে সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজ বাসায় নিয়মিত ব্রিফিংয়ে বলেন, প্রতিহিংসা, ষড়যন্ত্র আর সন্ত্রাসের উপর ভর করেই বিএনপি আগামীতে ক্ষমতায় যেতে চায়। আর ক্ষমতার লোভে দলটি চরম সিদ্ধান্তহীনতা ও অস্থিরতায় ভুগছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। অশান্তির আগুন দেশে নয়, এ আগুন জ্বলছে বিএনপির আপন ঘরে। এ আগুন ক্ষমতা ফিরে পাওয়ার আগুন। এ আগুন আন্দোলন, নির্বাচনে ব্যর্থতা থেকে সৃষ্ট পুঞ্জীবিত হতাশার আগুন। দেশের মানুষের চোখের ভাষা যারা বোঝে না, মনের ভাষা যারা বুঝতে পারে না, ক্ষমতাকে যারা ভোগের বিলাসিতার বাহন মনে করে, তাদের বুকেই জ্বলে অশান্তির আগুন। তিনি আরো বলেন, জনগণ বিএনপির অপরাজনীতি সম্পর্কে সচেতন, তাই দলটি পদে পদে ব্যর্থ হচ্ছে। দেশে ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। বাড়ি ফেরার মাত্র 6 দিন পর আবারও হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া সহ বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। মেডিকেল বোর্ডের পরামর্শে গতকাল সন্ধ্যায় তাকে তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি করা হয়। গুলশান 2-এর 79 নম্বর রোডের বাসভবন ফিরোজা, সামনে নেতাকর্মীদের ভিড়। হাসপাতালে যাবেন দলীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রায় 1 মাস চিকিৎসা শেষে বাড়ি ফেরার মাত্র 6 দিনের মধ্যে আবারও এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তিনি। শনিবার সন্ধ্যা 6টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এই হাসপাতালে আসেন বেগম জিয়া। এ সময় নেতাকর্মীরা তাকে বহন করা গাড়ি ঘিরে স্লোগান দিতে থাকেন। হাসপাতালে প্রবেশের সময়ও তৈরি হয় বিশৃঙ্খলা। জানা যায়, রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া, নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস সহ নানা সমস্যার পরীক্ষা নিরীক্ষা করতেই বিএনপি নেত্রীকে আনা হয় হাসপাতালে। চিকিৎসক কিংবা নেতারা কিছু না জানালেও চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে ভর্তি করা হয়েছে বেগম জিয়াকে। গত 10 এপ্রিল করোনায় আক্রান্তের পর সংক্রমণ পরবর্তী জটিলতায় সে মাসের 27 তারিখ হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে। সেবার 53 দিন ভর্তি ছিলেন তিনি। তারপর আবারও গত 12 অক্টোবর দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হন বিএনপি নেত্রী। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির 2 মামলায় 2018 সালের 8ই ফেব্রুয়ারি কারাদণ্ড হয় বেগম খালেদা জিয়ার। এরপর 2020 সালের 25শে মার্চ শর্ত সাপেক্ষে 17 বছরের সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয় তাকে। পরে 3 দফায় মুক্তির মেয়াদ বাড়ানো হয় সাবেক এই প্রধানমন্ত্রীর। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। চুরির পর চোর নিজেই ফোন দেয়। চোরাই পিকআপ ভ্যান ছাড়িয়ে নিতে মালিকের কাছে দাবি করে মোটা অঙ্কের টাকা। টাকা দিতে দেরি করলে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ খুলে বিক্রি করে দেয় চক্রটি।
রাজধানী ডেমরায় অভিযান চালিয়ে পিকআপ ভ্যান চোর চক্রের 5 সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে চক্রটি 300 গাড়ি চুরির কথা স্বীকার করেছে। বুলবুল রেজার রিপোর্ট। 27 অক্টোবর গভীর রাত রাজধানীর বাতুয়েল এলাকার একটি সড়কে রিকশায় ঘুরছেন 3 জন। রিকশা থামিয়ে তাদের একজন সড়কে পার্ক করা পিকআপ ভ্যানটির দিকে এগিয়ে আসে। প্রথমে গাড়িটির দরজা খোলেন, পরে এদিক সেদিক পর্যবেক্ষণ। দ্বিতীয় দফায় আবারও দরজা খুলে এবার দ্রুত পিকআপটি নিয়ে চম্পট। রাজধানীর বিভিন্ন সড়কে পার্ক করা পিকআপ ভ্যান এভাবেই চুরি করে নিয়ে যায় চক্রটি। এরা সবাই যাত্রাবাড়ি, ডেমরা ও শ্যামপুরের বাসিন্দা। এদের কারো একটি, কারো দুটি, এমনকি 3টি পিকআপ চুরি হয়েছে। তবে চুরির বিষয়টি তারা প্রথমে জানতে পেরেছেন খোদ চোরদের কাছ থেকেই। সবার অভিজ্ঞতা কম বেশি একই রকম। চোরে রাত্র 3:30 বাজে আমার ফোন দা বলতেছে, এ দাদু তুমি এখনো ঘুমাই রয়েছো, তোমার তো গাড়ি লুয়ে আয় পড়ছি, চুরি হয়েছে। তুমি গাড়ি নিয়ে এসে 1 লাখ টাকা দিতে হবে। আমি বলি ভাই আমি 1 লাখ টাকা দিব, আপনি গাড়ি নিয়ে গেছেন আবার আমার কাছে 1 লাখ টাকা চান। পুলিশ যত কিছু জানাবেন আমরা সবার ঊর্ধ্বে, আমাদের কিছু বলতে হবে। যদি কিছু করেন তাহলে আমরা গাড়ি কাইটা ফেলাবো। রাজধানী দাপিয়ে বেড়ানো এই চোর চক্রটির 5 সদস্য এখন গোয়েন্দা হেফাজতে। এদের সবার বিরুদ্ধে বিভিন্ন থানায় রয়েছে একাধিক চুরি ও মাদক মামলা। পেশাদার এই পিকআপ চোর চক্রটির সদস্য সংখ্যা 10 জন। আজিজুল শেখ ওরফে রাজু চক্রের প্রধান। সে একসময় নিজেই ছিল পিকআপ চালক। গেল কয়েক বছরে তার দল শুধু রাজধানী থেকেই প্রায় 300 পিকআপ চুরির কথা স্বীকার করেছে। ড্রাইভার গাড়িটা কোথাও রেখে সে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছে বা চা খাচ্ছে, সেই সময় তারা গাড়িতে উঠে, তাদের কাছে চাবি আছে, বিভিন্ন ধরনের চাবি আছে, সেই চাবি দিয়ে তারা ট্রাই করে, যেটা লেগে যায় গাড়ি চলতে শুরু করে, স্টার্ট নেয়, সেই গাড়িটা কিন্তু চুরি হয়ে যাচ্ছে। চোরাই 5টি পিকআপ উদ্ধারের পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাস্টার চাবি, যা দিয়ে তারা যে কোনো গাড়ি চালু করার সক্ষমতা রাখে। চোর চক্রটির বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অপর্যাপ্ত শরীরচর্চা ও অতিরিক্ত মানসিক চাপের কারণে দিন দিন ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সেই সাথে বেশিরভাগ ডায়াবেটিস রোগীর পায়ের রোগ ডায়াবেটিকে ফুটে আক্রান্ত হচ্ছে। তবে নিয়ন্ত্রিত জীবনযাপন ও সঠিক চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে জানান চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। ডায়াবেটিস সমিতির তথ্য মতে চট্টগ্রাম মহানগরীতে ডায়াবেটিস রোগে আক্রান্ত রোগীর সংখ্যা 3 লাখের বেশি। প্রতিদিন গড়ে নতুনভাবে শনাক্ত হচ্ছেন 80 জন করে মানুষ। শিশু থেকে শুরু করে সব বয়সী নারী পুরুষ নিরবঘাতক এই রোগের শিকার হচ্ছেন। প্রতিদিনই ডায়াবেটিস হাসপাতালে বিভিন্ন বয়সী রোগীদের ভিড় লেগেই থাকে। ডায়াবেটিস হলে হার্ট, চোখ, নার্ভ সহ ক্ষতিগ্রস্ত হয় শরীরের নানা অঙ্গ। বর্তমানে বেশিরভাগ রোগী পায়ের নানা সমস্যায় ভুগছেন, যা ডায়াবেটিক ফুট নামে পরিচিত। ডায়াবেটিসের কারণে ছেলে সন্তান আগুনের যেরকম পড়ে না সেরকম আঙ্গুলের এখানে ফুসকা মতো হয়েছিল। ওষুধ খাইছে, এগুলো শুকায় না। ডায়াবেটিস রোগীর পায়ে আঘাত লাগলে ক্ষত নিরাময় প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় এবং ক্ষত শুকাতে লেগে যায় দীর্ঘ সময়। রোগীর জীবন রক্ষার্থে অনেক সময় পায়ের কিছু অংশ কেটেও বাদ দিতে হয়। শহরাঞ্চল থেকে, গ্রাম থেকে আসা রোগীরা ডায়াবেটিক ফুট রোগে বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানান চিকিৎসকরা। গ্রামের লোকদেরই বেশি হয় আসলে, ওরা কারণ একদম করে না, কেয়ার করে না, পায়ের যত্ন নেয় না, খালি পায়ে হাঁটে। একটা গুতা খেলে গিয়ে আপনার ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এটিএস নেয় না। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শরীর চর্চা ও সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আগেকার দিনে আমরা যেভাবে ফিজিক্যাল ওয়ার্ক ছিল, খেলাধুলা করতাম, সব কিছু করতাম, ইদানিং এটা একেবারেই নেই। প্রত্যেক দিন সবাইকে ডায়াবেটিস রোগীকে হাঁটতে হবে বা এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস রাখতে হবে। বর্তমানে বাংলাদেশে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা 84 লাখ। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে আক্রান্তের সংখ্যা 10 লাখ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার স্বাস্থ্যকেন্দ্র চলছে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে। প্রতিদিন শত শত রোগীর চাপ সামলাচ্ছেন মাত্র 4 জন ডাক্তার। অচল রোগ নির্ণয়ের মেশিনপত্র, পড়ে আছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য, চিত্রের রিপোর্ট। জেলা শহর থেকে 100 কিলোমিটার দূরে ঘোড়াঘাট উপজেলা। এখানকার 1.5 লাখ মানুষের জন্য 50 শয্যার সরকারি হাসপাতালে চিকিৎসক সংকটের ধকল সামাল দিচ্ছেন নার্সরা। মেশিনের মতো গুরুত্বপূর্ণ রোগ নির্ণয়ে আল্ট্রাসোনোগ্রাম মেশিন নেই। অত্যাধুনিক অপারেশন থিয়েটার থাকলেও অ্যানেস্থেসিস্ট না থাকায় এর সুফল মানুষ পাচ্ছে না। ডাক্তার আসে, ভিড় মনে করো থাকে না,
সময় ফির মনে করো যোগাযোগ করে না, গুরুত্ব দেয় না। এখানে চিকিৎসা নিতে আসছি, ডাক্তার নাই, ডাক্তার 4 জন মাত্র। এখানে কোনো মানে উন্নতর কোনো ব্যবস্থাই নেই। 2 দিন তো আসছে, আমার ছেলের কোনো ডাক্তারের চিকিৎসা নেই বা হাসপাতালের গরিব নেই। জনগণ আসে খালি বিভ্রান্তর ভিতর পড়ে যাচ্ছে। এখানে ডাক্তার যদি আমাদের এখানে শূন্যতা থেকে পূর্ণ আর কি বহাল থাকে পদগুলো, শূন্য পদগুলো, তাহলে আমাদের একটু সুবিধা হবে। তারপর আমাদের ডাক্তাররা যথেষ্ট চেষ্টা করে সময় মতো রোগীদেরকে দেখার। 50 শয্যার হাসপাতালে দ্বিগুণ রোগী ভর্তি থাকছে। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসে 400 থেকে 500 মানুষ। এই 3 থেকে 4 জন ডাক্তার আমরা বহির্বিভাগে বসি, তাদের পক্ষে এত রোগী দেখা খুব কষ্টসাধ্য। এটার জন্য রোগীদেরকে আমরা পর্যাপ্ত সময় দিতে পারছি না, তাতে রোগীরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। পাশে আমরা একটা নতুন বিল্ডিং 2018 সালে উদ্বোধন করা হয়েছে। প্রশাসনিক অনুমোদনের অভাবে আমরা কার্যক্রম চালাইতে পারতেছি না। তবে শিগগিরই শূন্য পদে চিকিৎসক নিয়োগ আর নবনির্মিত ভবন চালুর মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য। ইতিমধ্যে যোগাযোগ করেছি সিভিল সার্জন থেকে শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যন্ত। আমাদের এই লোকবল প্রাপ্তি সাপেক্ষে আমরা এই সমস্ত যেগুলো নতুন ভবন হয়েছে সেগুলোকে আমরা চালু করে দেব। 14টি চিকিৎসকের পদ থাকলেও এই হাসপাতালে আছেন মাত্র 4 জন। রাষ্ট্রায়ত্ত 5 ব্যাংকে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতার 6 আসামির মধ্যে মূল হোতাসহ 2 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার ঢাকার মহানগর হাকিম আদালতে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। মামলার অপর 4 আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। 6 নভেম্বর দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্যাশ অফিসার পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষায় 1511 পদের বিপরীতে অংশ নেন 1,16,427 জন চাকরি প্রত্যাশী। পরীক্ষার্থীদের দাবি ছিল প্রশ্ন ফাঁস হয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা পুলিশের অভিযানে ঢাকা, সাভার ও ঠাকুরগাঁও জেলা থেকে গ্রেফতার করা হয় প্রশ্ন ফাঁস চক্রের সদস্যদের। বুধবার আটককৃতদের বিভিন্ন মেয়াদে রিমান্ড দেন আদালত। শুধু প্রশ্ন ফাঁসি নয়, ফল প্রকাশের প্রক্রিয়া শেষ করার আগেই খাতা বিক্রি, চাকরির নিয়োগ পরীক্ষায় এমন নানা অনিয়মের অভিযোগ উঠেছে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। লাখো প্রার্থীর পরীক্ষা নেয়ার সক্ষমতা নিয়ে সন্দিহান খোদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে বিশ্ববিদ্যালয়টির অধীনে অনুষ্ঠিত সব চাকরির পরীক্ষা তদন্তের দাবি জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা। শাকির আহমেদের রিপোর্ট। গত 6 নভেম্বর 5টি ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হলে সামনে আসে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম। গ্রেপ্তার হন বিশ্ববিদ্যালয়টির আইটি টেকনিশিয়ান মুক্তারুজ্জামান রয়েল। নিয়োগ পরীক্ষা কমিটির প্রধান জানালেন কিভাবে প্রশ্ন গেল মুক্তারের হাতে। মুক্তার ইন্টারনেটের কানেকশন যেগুলো আছে এগুলি বেসিক্যালি ও ডিল করে আর কি। ওদেরকে ডেকে আনি আর কি, মাঝে মাঝে ডাকে যে এটা কী হবে। ওদিক দিয়ে সরাসরি মনে করেন যে ওএমআর এর প্যাকেটটা ফিল আপ করাইলাম। ডিভাইস যেগুলি ইউজ করছি এখন সেই ডিভাইসের সাথে কোনো অবস্থাতে ঢুকছে কিনা স্বীকার করলেন যথাযথ প্রক্রিয়ায় মনিটরিং করা হয়নি তথ্য প্রযুক্তির নানা ফাঁকফোকর। প্রশ্নের টেকনিক্যাল সাইডগুলি দেখা হয়েছে, কিন্তু আমরা যে প্রশ্ন করতেছি এখানে বসে টাইপ করতেছি এইগুলি যে আউট হতে পারে এগুলো আমাদের মাথার মধ্যেই আসে নাই। 2019 সালে 6টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা গ্রহণের দায়িত্ব পায় আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়। নিয়ম অনুসারে পরীক্ষা গ্রহণের 2 বছর পর্যন্ত এই কক্ষে খাতা সংরক্ষণের বিধান থাকলেও বাংলাদেশ ব্যাংকের একটি টিম পরিদর্শনে এসে দেখতে পায় পরীক্ষার খাতা ফল প্রকাশের আগেই বিক্রি করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে আবারও সেই পরীক্ষা গ্রহণ করে বাংলাদেশ ব্যাংক। তবে খাতা খোয়া যাওয়ার ঘটনায় তৎকালীন কমিটির অদক্ষতাকেই দায়ী করলেন বর্তমান পরিচালক। তদানীন্তন ডাইরেক্টর যিনি ছিলেন আর কি, তার কাছ থেকে আপনাদের জানতে হবে। তার কারণ হইতেছে উনি এককভাবে সবকিছু করতেন। গোয়েন্দা পুলিশ বলছে শুধু টেকনিশিয়ান রয়েলই নন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কোনোভাবেই দায় এড়াতে পারেন না। এখানে যে আহসানুল্লাহ ইউনিভার্সিটি সেটা দায় এড়াতে পারে না। প্রায় 60 কোটি টাকার মতো লেনদেনের তথ্য আমরা প্রাথমিকভাবে পেয়েছি। এই বিশ্ববিদ্যালয়টির অধীনে বাংলাদেশ ব্যাংক আর কোনো পরীক্ষা নেবে না। এই সিদ্ধান্তে খুশি চাকরি প্রার্থীরা। যারা জড়িত থাকবে তাদেরকে যথেষ্ট শাস্তির আওতায় নিয়ে আসা হোক। বাংলাদেশ ব্যাংক বলছে নোটিশের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কৈফিয়ত তলব করা হয়েছে যে তোমরা 14 তারিখের মধ্যেই তোমরা তোমাদের এই ওপিনিয়নটা জানাবালি। আমরা যদি কনভিন্স হই আমার ম্যানেজমেন্ট অবশ্যই তাদের একনিষ্ঠ ব্যবস্থা গ্রহণ করবে। রোববার বাংলাদেশ ব্যাংকে নোটিশের জবাব দেওয়ার কথা রয়েছে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
চালানে মংলায় পৌঁছালো মেট্রো রেলের আরও এক সেট কোচ। মংলা বন্দরে ৯ নম্বর জেটিতে মালামাল নিয়ে নোঙর করেছে জাহাজটি। 10 থেকে 12 দিনের মধ্যে সেগুলো রাজধানীর দিয়াবাড়িতে মেট্রো রেলের ডিপোতে পাঠানো হবে। মাহমুদ হাসানের পাঠানো তথ্য, মাসুদ রানার ছবি নিয়ে রিপোর্ট। দেশের যোগাযোগ ব্যবস্থার অন্যতম বড় প্রকল্প মেট্রো রেলের মালামালের আরও একটি বড় চালান আসলো দেশে। জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা জাহাজ এমভি ব্রাইট কোরাল ৬ষ্ঠ চালান নিয়ে শুক্রবার সন্ধ্যায় মোংলা বন্দরের জেটির ৯ নম্বর বয়ায় ভিড়ে। এ চালানে মেট্রো রেলের 4টি কোচ, 2টি ইঞ্জিন সহ 28টি প্যাকেজে মেশিনারি পণ্য রয়েছে। শনিবার এসব মালামাল খালাস শেষ হয়। এ নিয়ে 6টি জাহাজে করে 38টি কোচ ও 10টি ইঞ্জিন সহ অন্যান্য মেশিনারিজ মালামাল মোংলা বন্দর দিয়ে খালাস হলো। এবারের চালানে মোট 4টি কোচ এবং 2টি ইঞ্জিন রয়েছে। মোংলা বন্দরে আসার পর থেকে 4 ঘন্টার ভিতরে আমাদের মাল কমপ্লিট হয়ে গেছে নামানো। পণ্যগুলো নদীপথে নেওয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ি ডিপোতে। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে তা সংযুক্ত করা হবে নির্মাণাধীন মেট্রো রেল প্রকল্পে। এই মালগুলা বার্জে নামে বার্জ থেকে উত্তরা দিয়াবাড়ি যাবে। কাস্টম ক্লিয়ার করতে এখানে উইদিন উইক কাস্টম ডিউটি না দিয়ে তো মাল যেতে পারবে না। 1 সপ্তাহের ভিতরে ধরেন আর 12-13 দিনের মধ্যে ঢাকা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। 2022 সালের মধ্যে 24টি বিদেশি বাণিজ্যিক জাহাজে করে মেট্রো রেলের মোট 144টি বগি ও ইঞ্জিন সহ বিভিন্ন প্রকারের যন্ত্রাংশ খালাস হবার কথা রয়েছে মোংলা সমুদ্র বন্দর দিয়ে। সময় সংবাদ, মোংলা। টঙ্গী ব্রিজের স্ল্যাব ভেঙে পড়ায় বিকল্প সড়কে রাজধানীতে যাতায়াত করছে যানবাহন। এতে বেইলি ব্রিজ ব্যবহার করে সহজে রাজধানীতে ঢোকা গেলেও চরম ভোগান্তি মাথায় নিয়ে আবদুল্লাপুর থেকে বের হচ্ছেন যাত্রীরা। জুনাইদ রুবেলের তোলা ছবি ও রাজিবুল হাসানের পাঠানো তথ্য রিপোর্ট। টঙ্গী ব্রিজের স্ল্যাব ভেঙে যাওয়ায় গত 4 দিন যাবৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, গাজীপুরের অংশ এবং আবদুল্লাপুরের এই সড়কটিতে দীর্ঘ যানজট লেগেই থাকে। সামনে ব্রিজ বন্ধ, যে কারণে আশুলিয়া বিকল্প সড়ক ধরে রাজধানী থেকে বের হতে হচ্ছে। আর এই কারণে সড়কে তীব্র যানজট। ঘন্টার পর ঘন্টায় এখানে আটকে থাকলেও শহরে প্রবেশের গাড়িগুলো টঙ্গী বেইলি ব্রিজ ব্যবহার করে সহজেই যেতে পারছে। যাত্রীরা বলছেন জনদুর্ভোগ কমাতে দ্রুত ব্রিজটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা উচিত। এমন যানজট, এই দুরবস্থা রাস্তার যে একবারে নাজেহাল। গাজীপুরের গাড়িগুলো আসতেছে এখানটা, আর ঢাকার গাড়িগুলো যাইতেছে কামারপাড়া হইয়া। এই জন্য একটা জ্যাম সৃষ্টি হয়েছে। এখান থেকে 2 কিলো রাস্তা না আপনার 3 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। এটা খুব দ্রুত যেন এই রাস্তাটা খুলে দেওয়া হয়। শনিবার সকালে তুরাগ নদীর উপর পুরনো ব্রিজটি পরিদর্শন করেন ব্রিজ অথরিটি প্রজেক্ট ডিরেক্টর সহ সড়ক বিভাগের কর্মকর্তারা। এ সময় সেতু অংশের পরিচালক এমন পরিস্থিতির জন্য ট্রাফিক বিভাগের সমন্বয়হীনতার কথা বলেন। ভেঙে যাওয়ার পরে তারা এগ্রি করলো, কিন্তু আমাদেরকে আরো যদি 1 মাস আগে বলতো যে ঠিক আছে তাহলে আমার এই ব্রিজ হয়ে যায় নেক্সট রবিবারের মধ্যে, আমরা হোপফুলি এটা শেষ হবে। গত মঙ্গলবার রাতে লোহা ভর্তি লরি আটকে তুরাগ নদীর উপর ওই ব্রিজের মাঝখানে ভেঙে পড়ে। এরপর থেকেই কর্তৃপক্ষ যান চলাচল বন্ধ করে দেয়। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। সরকার নির্ধারিত বাস ভাড়ার চেয়েও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে রাজধানী 8টি স্থানে অভিযান চালিয়েছে পরিবহন মালিক শ্রমিক ও বিআরটি এর সমন্বয়ে গঠিত ভিজিল্যান্স টিম। অভিযানে রাজধানীর মালিকমে এভিনিউতে বেশ কিছু বাসের পরিবহন শ্রমিকদের জরিমানা করে বিআরটিএ। এ সময় সিএনজি চালিত বাসগুলোতে বিআরটিএ ও ডিজেল চালিত বাসে মালিকদের পক্ষ থেকে স্টিকার লাগিয়ে দেওয়া হয়। যাত্রীরা অভিযোগ করেন বাসগুলোতে ইচ্ছে মতো এখনও বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ বলেন, সরকার ঘোষিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে 8 টাকা 10 টাকা থাকার কথা মিনি বাসে, কিন্তু এরা নিচ্ছে হচ্ছে 13 টাকা করে। সর্বোচ্চ 2 টাকা 2.5 কিলো হয় রাস্তার ডিস্টেন্স। এখানে আগে নিত 10 টাকায়, এটাও বেশি ছিল, কিন্তু এখন প্রত্যেকের কাছ থেকে 15 টাকা ভাড়া নিচ্ছে। বিআরটিএ কর্তৃক যে ভাড়া চার্ট দেওয়া হয়েছে, সেই ভাড়া চার্টের বাইরে যারা ভাড়া আদায় করতেছে তাদের বিরুদ্ধে বিআরটিএর পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত কাজ করতেছে। যতক্ষণ পর্যন্ত এই শৃঙ্খলা ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে। আমরা অনেক পেয়েছি যারা আসলে ভাড়া বেশি করে নিচ্ছে, আবার অনেকগুলো পেয়েছি সরকার নির্ধারিত ভাড়ায় কিন্তু তারা আদায় করছে। তারা বেশি নিচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা এখনো পর্যন্ত জরিমানা নিচ্ছি। যশোরের বেতনা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায়
2.5 ঘন্টা পর ট্রেন চলাচল শুরু হয়। এতে খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ সচল হয়েছে। যশোর রেল স্টেশনের মাস্টার জানান, শনিবার সন্ধ্যা 6:30টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি যশোর রেল স্টেশনে প্রবেশের সময় আকস্মিকভাবে ইঞ্জিনের পেছনের বগিটি লাইনচ্যুত হয়। এক পর্যায়ে ওই ট্রেনের ইঞ্জিন দিয়েই দুর্ঘটনা কবলিত বগি বাদে অন্য বগিগুলো সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেনের বগি ওই দিকে চলে যায় আর আমরা সেই দিকে মানে ওই টানতে টানতে আমাকে ওইখান থেকে টানতে টানতে আমরা এই জায়গায় এসে বাইতে। দুইটা গাড়ির পার্টিং হওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। পার্টিং মানে দুটো গাড়ি দুই দিকে চলে গেছে আর কি, মানে পার্ট হয়ে গেছে, এই কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখছেন ভোরের সময়। নির্মাণকে আরো দীর্ঘস্থায়ী মজবুত রূপ দিতে এইচকেজি স্টিল, নির্মাণে নিশ্চিন্ত নির্ভরতা। দিনাজপুরে কনকনে ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে শীতের আমেজ। শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও অসহায় মানুষ। শীতের খবর জানাতে ফুলবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছে তার কাছে। দুলাল। কাজল, শীতের যে প্রকোপ বা শীতের যে অনুভূতি আজকে কিন্তু সেটা বোঝা যাচ্ছে। গত 2-3 দিন আগে যা ছিল, আজকে প্রচণ্ড আপনার কুয়াশা এবং হালকা বাতাস। এই হালকা বাতাসের কারণে শীতের যে প্রকোপ এবং তীব্রতা সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু আজকে অনুভূত হচ্ছে। বিশেষ করে আপনাকে বলতে পারি যে গত কাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে ঠান্ডা বাতাস এবং আপনার কুয়াশা, এবং আজকে এখন পর্যন্ত আমরা দেখছি যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এটি স্টেশন রোড এলাকা, এখানে কিন্তু মানুষজন চলাচল করছে এবং শীতের যে কুয়াশার কারণে কিন্তু এখন পর্যন্ত যানবাহনগুলো আপনার হেডলাইট জ্বালিয়ে আপনার চলাচল করছে। বিশেষ করে যারা ভোরে যে মানুষগুলো বের হয়েছে সে মানুষগুলো কিন্তু আপনার শীতের কাপড় পরিধান করেই আপনার চলাচল করছে। আপনি আরেকটি বিষয় যেটি যে কুয়াশার যে বিষয়টি সেটি আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারা যেটা জানিয়েছেন যে এ পর্যন্ত দিনাজপুরে আপনার 16.2 ডিগ্রি সেলসিয়াস আপনার তাপমাত্রা আপনার তারা পেয়েছেন, এবং বিশেষ করে জলীয় বাষ্পের যে ভাগ সেটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। এই কারণে শীত কিন্তু বেশি অনুভূত হচ্ছে। আমরা আরেকটি যে বিষয়, এই শীতের কারণে এখন থেকে আমরা দেখছি যে যারা বয়স্ক এবং শিশু তারা কিন্তু শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট। এই কারণে কিন্তু হাসপাতালগুলোকেও তো আমরা দেখেছি যে শিশুরা একটা ভর্তি হয়েছে, তারা চিকিৎসা নিচ্ছেন। এখানে অরবিন্দ শিশু হাসপাতাল, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এবং সদর হাসপাতাল, এইগুলোতেও শিশুরা কিন্তু আপনার এই শীতজনিত রোগে আপনার ভর্তি হচ্ছেন। পাশাপাশি শীতের তীব্রতা কিন্তু আরও বাড়বে। আবহাওয়া অফিসের তথ্য মতে তারা বলেছেন যে নভেম্বর মাসের আপনার শেষের দিকে বা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে একটা শৈত্যপ্রবাহের তারা কথা বলেছেন। তবে তারা যেটা বলছেন, যেহেতু শীত প্রবণ এলাকা দিনাজপুর, এই শীতপ্রবণ এলাকা হওয়ার কারণে আপনার স্বাভাবিক শীতের যে তীব্রতা সেটা কিন্তু আপনার ধীরে ধীরে বৃদ্ধি পাবে, এবং আজকের যে শীতের যে পরিবেশ পরিস্থিতি সেটা কিন্তু জানান দিচ্ছে শীতের তীব্রতাকে। এবং এখন পর্যন্ত এখন প্রায় আপনার 7টার কাছাকাছি এখন পর্যন্ত কুয়াশা আচ্ছন্ন রয়েছে আকাশ, এবং যানবাহনও কিন্তু সেইভাবে আপনার চলাচল করছে। আর বিশেষ করে এই সময় যারা আপনার অসহায়, ছিন্নমূল এবং হতদরিদ্র মানুষ তারা কিন্তু সবচেয়ে দুর্ভোগে পড়েন, এবং এই কাজে তারা বের হন। তারা এই শীতে হয়তো অনেকে আপনার কাজ পান না, তারপরও আমি আপনাকে বলতে পারি যে এই শীতের তীব্রতার কারণে এই অঞ্চলে মানুষের যে দুর্ভোগ সেটা নিবারণের জন্য জেলা প্রশাসন থেকে আপনার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে ইতিমধ্যে যারা ত্রাণ পুনর্বাসন মন্ত্রণালয় থেকে যে সহযোগিতা পেয়েছেন তাদের কাছে মজুত রয়েছে। ইতিমধ্যে 13টি উপজেলায় তারা শুকনো খাবার এবং যে কম্বল তারা বরাদ্দ পেয়েছেন সেগুলো তারা কিন্তু আপনার প্রতিটি উপজেলা তারা দিয়েছেন এই যে দরিদ্র গরিব মানুষের জন্য এই শীত নিবারণের জন্য। এবং আরেকটি বিষয় আপনাকে বলি যে এখন যে গ্রামের যে আপনার পরিবেশ পরিস্থিতি, বিশেষ করে শহর অঞ্চলের চেয়ে গ্রামে কিন্তু ঠান্ডার প্রকোপটা
প্রকোপটা কিন্তু অনেক বেশি এবং সেখানে এখন যেসব শ্রমিক রয়েছেন বিশেষ করে দিনাজপুরে এখন কিন্তু আমন ধান, এই আমন ধান কিন্তু কাটায় মারাই আপনার শুরু হয়েছে এবং তাদের সঙ্গে শ্রমিকরাও কিন্তু সেই কষ্টের কথা তারা বলেন যে এই শীতে কিন্তু তারা অনেকে আপনার কাজ করতে তাদের অসুবিধা হয়। আর আরেকটি হচ্ছে যে বিষয়, যারা আমরা দরিদ্র হতদরিদ্র তারাও কিন্তু আশা করেন যে সরকারি যে সাহায্য সহযোগিতা বিশেষ করে আপনার গরম কাপড় সেটা তারা প্রত্যাশা করেন। তো আমার কাছ থেকে শীতের সর্বশেষ এই ছিল কাজল। দেশে শীতের প্রকোপ বাড়ছে সে খবর জানাতে দিনাজপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। ঢাকায় হেমন্ত বিদায়ের আগেই কড়া নাড়ছে শীত, ডিসেম্বর নাগাদ বাড়বে তীব্রতা। ঋতু অনুযায়ী এখন হেমন্তকাল হলেও উত্তরের কুয়াশা ঘেরা সকাল আর ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে শীত চলে আসছে। নগরীতে তেমনভাবে এখনো ঠান্ডা অনুভূত না হলেও শনিবারের হালকা বৃষ্টি শীতের আগমনী বার্তা দিচ্ছে। অন্যদিন যখন বের হই তখন তো অনেক গরম থাকে, ওয়েদারটা অনেক ঠান্ডা, আসছে শীত আসছে। শীতের অনুভবটা এখন হালকা হালকা শুরু হয়েছে, কিছুদিন পরে থেকে পুরাপুরি মনে পড়া শুরু। ঢাকায় তো মানে গরম ঠান্ডা দুটো মিলেই ছিল, তো আজকে জাস্ট ওয়েদার দেখে মনে হচ্ছে যে শীত এসে গেছে। একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ভাব গলা ভারী হয়ে আসতেছে, অনেক সমস্যা হইতেছে। আবহাওয়াবিদদের মতে পূবালি ও পশ্চিমা বায়ুর সংযোগের কারণে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় শীত অনুভূত হচ্ছে। এছাড়া তামিলনাড়ুর নিম্নচাপটি লঘুচাপে পরিণত হওয়ার কারণে বৃষ্টির পাশাপাশি শীত অনুভূত হচ্ছে। আরও দুদিন এমন হালকা বৃষ্টি হতে পারে। এটা আসলে পূবালি এবং পশ্চিম বায়ু সংযোগের ফলে বৃষ্টি হচ্ছে এবং এই সময়টাতে যেহেতু দিনের তাপমাত্রা বিশেষ করে আজ এবং আগামীকাল হয়তো বাড়বে না, বৃষ্টির কারণে যেহেতু দিনের তাপমাত্রা বাড়তেছে না, দিনের তাপমাত্রা ওভারঅল কমে যাচ্ছে। 5, 23, 24, 18, 19, 20 এর মধ্যে খুবই দেখা যায় 1-2 ডিগ্রি 3 ডিগ্রি পর্যন্ত হবে, যার ফলে ওভারঅল আপনার একটু ঠান্ডা লাগবে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত দেশে শীতের প্রকোপ থাকবে বলেও জানান বিশেষজ্ঞরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। কয়লার ব্যবহার কমানোর প্রতিশ্রুতির মধ্য দিয়ে শেষ হলো COP26 সম্মেলন। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তায় রাজি বিশ্ব নেতারা। অমিত বলেছেন, দেশ ও জনগণের কল্যাণে আরও আন্তরিকতার সাথে জনপ্রতিনিধিদের কাজ করতে হবে। শনিবার সন্ধ্যায় অষ্টগ্রামে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ অডিটোরিয়ামে আয়োজিত মত বিনিময় অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন রাষ্ট্রপতি। এছাড়া হাওরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় পর্যটকরা যাতে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি। দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করে বর্তমান সরকারকে সরিয়ে বিএনপি ক্ষমতায় আসার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। গতকাল সকালে পটুয়াখালীর শহীদ আলাউদ্দিন শিশু পার্কে আয়োজিত জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে যোগ দিয়ে কথা বলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া থেকে হাটহাজারী পর্যন্ত তারা ধ্বংসযজ্ঞ শুরু করেছিল। শেখ হাসিনা সরকারকে যে কোনোভাবে তারা পট পরিবর্তন করতে চায়, তাই তারা ওই সাম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করে ওই মামুনুল হক গমদেরকে, সেই রফিকুল হক শিশু সত্তা রফিকুল হকদেরকে দিয়ে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে চাইবে। সামাজিক সমস্যা সমাধানে রাষ্ট্রীয় আইনের পাশাপাশি পারিবারিক মূল্যবোধ এবং শিক্ষা খুবই জরুরি। শনিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ নিয়ে ছায়া সংসদে এমন মন্তব্য করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। সম্প্রতি কুমিল্লায় ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে তিনি বলেন, এই ঘটনার সাথে জড়িত কোনো রাজনৈতিক দলকে এককভাবে চিহ্নিত করা কঠিন, তবে এ ব্যাপারে তদন্ত চলছে এবং দোষীদের দ্রুতই শাস্তির আওতায় আনা হবে। তিনি আরও জানান, এই ঘটনায় পুলিশের দায়ের ব্যাপারটিও তদন্ত করা উচিত। সামাজিক অপরাধগুলো সমাধানের জন্য তিনি রাষ্ট্রের পাশাপাশি পারিবারিক শিক্ষাকেও গুরুত্বপূর্ণ বলে জানান। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, একেবারে সুস্পষ্টভাবে বেশ কিছু প্রসিদ্ধ মানুষের নামও পাওয়া যাচ্ছে এবং তাদের
বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটি তদন্ত করে দেখা উচিত পুলিশের দায়ের ব্যাপারটি। বিশেষ করে আমাদের পবিত্র কোরআন শরীফ যখন আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা উদ্ধার করলেন, তখন সেটি লাইভে প্রচারিত হচ্ছিল। এটি সাম্প্রদায়িক যে সহিংসতা সেটিকে উস্কে দিয়েছে কিনা। ভোলায় শুরু হয়েছে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকাদান। গতকাল সকালে শহরের জেলা পরিষদ মিলনায়তনে ছাত্রী এবং শিক্ষা প্রকৌশল কার্যালয়ে শিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌফিক ইলাহি চৌধুরী। দুটি কেন্দ্রের 8টি বুথে প্রথম দিন 1000 শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। প্রথম দিনে স্বতঃস্ফূর্তভাবে টিকা নেন শিক্ষার্থীরা। দীর্ঘ অপেক্ষার পর টিকা দিতে পেরে খুশি তারা। চাষ করা শীতকালীন সবজিতে পোকার উপদ্রব বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারছেন না নওগাঁর চাষিরা। তাদের অভিযোগ, ক্ষতিকর পোকামাকড় নিধনে আশপাশে গড়ে উঠেছে কীটনাশকের দোকান। এসব দোকানের ভেজাল কীটনাশক ব্যবহার করে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন চাষিরা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাকিবুল ইসলাম। নওগাঁর বর্ষাইল এলাকার মাঠ জুড়ে দিগন্ত বিস্তৃত সবুজ ক্ষেতে শীতকালীন সবজির মহাসমারোহ। প্রায় 1.5 মাস নিবিড় পরিচর্যায় মাঠের চারপাশের এসব ক্ষেত সতেজ ফুলে ভরে উঠেছে। হেমন্তের মৃদু বাতাসে সিমের ডগায় লাল সাদা ফুল দৃষ্টিনন্দন শোভা ছড়াচ্ছে। তবে ফসলের উপরে সৌন্দর্য আলো ছড়ালেও ফলনে নানা রোগবালায়ে দুশ্চিন্তায় চাষিরা। আশপাশের অন্তত শতাধিক গ্রামের মানুষের জীবন জীবিকার একমাত্র মাধ্যম সবজি চাষ। তবে চাষ করা এসব সবজিতে নামসর্বস্ব কোম্পানির ওষুধ প্রয়োগ সহ অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত দর না পাওয়ার অভিযোগ চাষিদের। কীটনাশক ওষুধটা যদি দাম কমায় তাহলে কৃষকের জন্য খুবই উপকারে আসবে। আর এক কোম্পানি এসে বলতেছে আমারটা ভালো, আর এক কোম্পানি এসে বলতেছে আমারটা ভালো। ওষুধের দাম হিসাবে ফসলের দাম পাওয়া যাচ্ছে না। বিশাল এলাকা নিয়ে গড়ে ওঠা সবজি ক্ষেত টার্গেট করে এলাকায় গড়ে উঠেছে কীটনাশকের ছোট বড় কয়েকশো দোকান। চাষিরা এসব দোকান থেকে বাকিতে কীটনাশক কিনে সবজিতে প্রয়োগ করে প্রতারিত হচ্ছেন হরহামেশা। ভেজাল ওষুধে কাজ না হওয়ায় কৃষকের তোপের মুখে পড়ার কথা বলছেন ব্যবসায়ীরা। আমরা যে ওষুধগুলো দিচ্ছি বিভিন্ন কোম্পানির বিভিন্ন যে লোকেশনে অনুসারে যে ওষুধগুলো দিচ্ছি, সেই ওষুধগুলো কারো কাজ হচ্ছে, অনেকের কাজ হচ্ছে না। এই অবস্থায় ফসলে অধিক কীটনাশক প্রয়োগ না করে পালাই মোকাবেলায় কৃষি বিভাগের পরামর্শ গ্রহণের আহ্বান কর্মকর্তার। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার এবং কৃষি অফিসার মাঠে আসেন, কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ তারা দেবেন আর কি। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলায় 91,000 হেক্টর জমিতে রবি ফসল চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে সবজি চাষ করা হয়েছে 37,000 হেক্টর জমিতে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে বেড়েছে সব ধরনের সামুদ্রিক মাছের সরবরাহ। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে ভিন্ন মত। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল। ধন্যবাদ কাজল। সকাল থেকে কিন্তু ক্রেতাদের হাক ডাকে জমে উঠেছে খুলনার রূপসা পাইকারি মাছ বাজার। এখানে কিন্তু ভোর 6টা থেকেই ক্রেতা বিক্রেতাদের আগমন শুরু হয়েছে। এখানে প্রায় সব ধরনের মাছই পাওয়া যায় এবং বাজারে কিন্তু আজকে মাছের সরবরাহ বেশ স্বাভাবিক দেখেছি আমরা। বিশেষ করে সামুদ্রিক বিভিন্ন মাছ এবং সাদা পানির যে মাছ রয়েছে, দেশি যেসব মাছ রয়েছে, সেসব মাছ কিন্তু আজকে আমরা দেখেছি যে বাজারে বেশ সরবরাহ ভালো। মূলত এই যে ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, বিক্রেতাদের সাথে কথা বলেছি, মানে যে বিষয়টা হচ্ছে কি এই মুহূর্তে শীত মৌসুম আসলে শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন নদী নালা বা বিভিন্ন খাল বিলে পুকুরে পানি কমতে শুরু করেছে এবং ঘেরেও পানি কমতে শুরু করেছে। সেসব জায়গা থেকে কিন্তু আসলে প্রচুর পরিমাণ মাছ উঠে আসছে। তো এই মাছ কিন্তু বাজারে আসলে সরবরাহ এ কারণে বেশ ভালো। পাশাপাশি সামুদ্রিক মাছও কিন্তু আজকে বাজারে দেখতে পাওয়া যাচ্ছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কারণে জেলেরা কিন্তু সমুদ্রে যেতে পারছেন এবং প্রচুর পরিমাণ সামুদ্রিক মাছ নিয়ে তারা ফিরছেন। তো এখানে যদি আমি বলি দামের কথা, আসলে আমরা সকাল থেকে যেটি দেখেছি যে গত কয়েকদিনের তুলনায় আজ কিন্তু রূপসার পাইকারি মাছ বাজারে দাম কিছুটা স্বাভাবিক বা কিছুটা ক্রেতাদের আয়ত্তের মধ্যে রয়েছে। বিশেষ করে এখানে প্রচুর পরিমাণ আমরা রুই মাছ দেখেছি, যেগুলো আসলে
আকার ভেদে 220 থেকে 250 টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু রয়েছে তেলাপিয়া মাছ রয়েছে, প্রচুর পরিমাণ রয়েছে পাঙ্গাস মাছ দেখেছি আমরা, ভেটকি মাছ যেটি প্রচুর চাহিদা রয়েছে এখানে, সেই ভেটকি মাছ কিন্তু আসলে আকার ভেদে 450 টাকা থেকে শুরু করে 600 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। তবে যেটি হচ্ছে গিয়ে এখানে কিন্তু নিষেধাজ্ঞা উঠে গেলেও খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে কিন্তু ইলিশ মাছের দেখা আসলে খুব বেশি পাওয়া যায়নি। হাতে গোনা যে দু একটি দোকানে আমরা ইলিশ দেখেছি, সেগুলোর দাম কিন্তু আসলে আকাশ ছোঁয়া। আকার ভেদে ইলিশ মাছ কিন্তু আজকে খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে 650 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছের কথা যদি আমি বলি, সামুদ্রিক মাছের দামও কিন্তু ক্রেতাদের কিছুটা আয়ত্তের মধ্যে রয়েছে। সামুদ্রিক মাছ বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে 350 টাকা থেকে শুরু করে 600 টাকা কেজি দরে পর্যন্ত সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে। তো খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে আরেকটা বিষয় বলেছি, কিন্তু এখানে কিন্তু এটি খুলনার সব থেকে বড় একটি মাছ বাজার। এই মাছ বাজার থেকে কিন্তু খুলনার বিভিন্ন উপজেলায় এবং বিভিন্ন জেলায় মাছ সরবরাহ হয়। এখানে সকাল থেকেই যারা অন্যান্য বাজারের যারা বিক্রেতা, তারা এখানে মাছ ক্রয় করতে আসেন। তো তাদের সাথে আমরা কথা বলেছি, অধিকাংশ ক্রেতাই আজকে কিন্তু মাছ বাজার নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে ইলিশ নিয়ে কিন্তু বেজায় অসন্তোষ রয়েছে তারা। যারা ইলিশ কিনতে এসেছেন তাদের অনেককেই দেখেছি আসলে ইলিশ মাছ কিনতে না পেরে তারা হতাশ হয়ে ফিরেছেন এবং অন্য কোনো মাছ কেনা যায় কিনা সেটি তারা দেখেছেন। আরেকটি জিনিস বলি, এটি কিন্তু একেবারে আমাদের রূপসা নদীর যে ঘাট, সেই একেবারে ঘাট সংলগ্ন এই বাজারটি। ফলে যেটি হচ্ছে যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানে সকাল থেকেই এখানে ট্রলারে করে মাছ আসতে থাকে এবং ভালো এখানে প্রচুর মাছ নিয়ে আসেন এবং তারা তুলনামূলক ভালো মাছ পান। এছাড়া এখানে কিন্তু আমরা যেমন সামুদ্রিক মাছের পাশাপাশি দেশি যেসব মাছ দেখতে পেয়েছি, তার মধ্যে রয়েছে রুই, কাতল, তেলাপিয়া, কই দেখেছি, মাগুর দেখেছি, পাবদা মাছ দেখেছি, বাইন মাছ দেখেছি, শিং মাছ দেখেছি, টাকি মাছ দেখেছি আমরা। এছাড়া সামুদ্রিক যেসব মাছ দেখেছি তার মধ্যে রয়েছে যেমন প্রচুর পরিমাণ আমরা লইট্টা মাছ দেখেছি, তারপরে অন্যান্য যে সাদা মাছ রয়েছে আমরা সেসব মাছও দেখেছি। তো আরেকটি জিনিস বলে রাখি, এখানে কিন্তু রূপসার পাইকারি মাছ বাজারে কিন্তু যেসব ক্রেতারা আসছেন, এই পাইকার ক্রেতা বাদেও কিন্তু কিছু ক্রেতা আছেন যারা আসলে একেবারেই খুচরো বাজারের ক্রেতা। তারাও কিন্তু আসলে আসতে শুরু করেছেন। তারাও কিন্তু আসলে মাছ বাজারে এসেছেন। তো তারা আসলে যেসব মাছ আসলে কেনার চেষ্টা করছেন, তারা কিন্তু আসলে এই মাছ বাজারে এসে সন্তোষ প্রকাশ করেছেন। মাছ দেখে তারা বলেছেন যে এখানে মাছ আজকে তুলনামূলক দাম তাদের ক্রেতাদের নাগালের মধ্যে। তো এই ছিল রূপসার পাইকারি মাছ বাজার থেকে আমার কাছে সর্বশেষ। খুলনা থেকে মাছ বাজার খবর জানাচ্ছেন সহকর্মী মামুন। দেশের বাইরের খবর, প্রত্যাশা পূরণ না হলেও শেষ মুহূর্তে কয়লাসহ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার প্রতিশ্রুতির মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব জলবায়ু সম্মেলন COP26। এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তায় রাজি হয়েছে 197টি দেশ। যদিও এই চুক্তিকে প্রয়োজনের তুলনায় কিছুই নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব। গ্লাসগো সম্মেলনকে ব্যর্থ বলে মন্তব্য করেছেন অনেকে। টানা 2 সপ্তাহের আলোচনার পর অতিরিক্ত দিনে এসে শেষ হলো গ্লাসগো জলবায়ু সম্মেলন COP26। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন প্রেসিডেন্ট অলোক শর্মা। History has been made here in Glasgow. And what we now need to ensure that the next chapter charts the success of the commitments that we have solemnly made together in the Glasgow Climate Pact. Thank you. এবারের সম্মেলন যে প্রত্যাশা নিয়ে শুরু হয়েছিল, শেষ পর্যন্ত তার সবকিছু পূরণ হয়নি। তবে কয়লা সহ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার প্রতিশ্রুতিতে সম্মত হয়েছে অংশগ্রহণকারী দেশগুলো। বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসে আটকে রাখতে কার্বন গ্যাসের নির্গমন যতটা কমানো দরকার, সেখানে একমত যেতে পারেনি বিশ্ব নেতারা। The consensus remained elusive.
সম্মেলনে খসড়া চুক্তি নিয়ে সবচেয়ে বড় বাধা ছিল ভারত। আপত্তি জানিয়েছিল চীন, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও ইরান। যদিও শেষ মুহূর্তে এসে কয়লার ব্যবহার কমিয়ে আনতে সম্মত হয় দেশগুলো। এরই মধ্যে এই সম্মেলনকে ব্যর্থ বলে তকমা দিয়েছেন ৪৬টি দেশ নিয়ে গঠিত এলডিসি গ্রুপের উপদেষ্টা বাংলাদেশের জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক সালিমুল হক। As far as I am concerned, it is a failure. Absolute failure. There may be other good things in it. I don't care. আর এবারের সম্মেলনে যে চুক্তি হয়েছে তা প্রয়োজনের তুলনায় কিছু নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব। এমনকি বিশ্বকে জলবায়ু পরিবর্তনের হাত থেকে বাঁচাতে এখনই জরুরি পদক্ষেপ নিতে বলেছেন তিনি। এর আগে ২০১৫ সালের প্যারিস চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রার বৃদ্ধি ১.৫ ডিগ্রিতে আটকাতে চুক্তিবদ্ধ হয়েছিল বিশ্বের দেশগুলো। যদিও শেষ পর্যন্ত নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নে তেমন কোনো পদক্ষেপই নেয়নি তারা। গত ৩১ অক্টোবর স্কটল্যান্ডের গ্লাসগো শহরে শুরু হয় এবারের জলবায়ু সম্মেলন, যেখানে অংশ নেন জাতিসংঘের সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা। রায়হানুল রানা, সময় সংবাদ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার ভার্চুয়ালি বৈঠকটি অনুষ্ঠিত হবে। এদিকে তাইওয়ানের স্বাধীনতাপন্থী শক্তিকে ভুল বার্তা না দিতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছে বেইজিং। বাইডেনের সঙ্গে শি জিনপিং এর বৈঠকের আগেই এমন সতর্ক বার্তা এলো বেইজিং এর পক্ষ থেকে। অবশেষে আলোচনায় বসতে যাচ্ছে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে ভার্চুয়াল বৈঠকের সময় ঘোষণা করেছে হোয়াইট হাউস। বৈঠকে দুই দেশের মধ্যকার বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা দায়িত্বশীলতার সঙ্গে কিভাবে সামলানো যায় তা নিয়েই আলোচনা করবেন দুদেশের রাষ্ট্রপ্রধান। এছাড়াও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি চীনকে সঙ্গে নিয়ে কাজ করার বিষয়ে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, বৈঠকে চীনকে ঘিরে মার্কিন প্রশাসনের উদ্বেগের বিষয়টিও গুরুত্ব পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামী বছর চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে সে সময় শি জিনপিং নিজের তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকার বিষয়টি পাকাপোক্ত করবেন। এসব কিছু মাথায় রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ঝামেলা এড়িয়ে চলতে চাইছে চীন, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে নানা ইস্যু নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই তাইওয়ানের স্বাধীনতাপন্থী শক্তিকে ভুল বার্তা না দিতে মার্কিন প্রশাসনকে সতর্ক করেছে বেইজিং। চীনের এ হুঁশিয়ারি বার্তা আসন্ন বৈঠকে নেতিবাচক প্রভাব ফেলে কিনা তাই এখন দেখার বিষয়। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। EDF Aluminum. Redefine possibilities. মুন্সিগঞ্জের গোপনগর গ্রামে ১৭ পরিবার মাঠা বিক্রি করে জীবন ধারণ করে, তাই গ্রামটির নাম এখন মাঠার গ্রাম। প্রতিদিন সকালে মাঠা কিনতে ভিড় করেন ক্রেতারা। এই মুহূর্তে মীর কাদিমে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। নাসির। কাজল, এই হেমন্তের বৃষ্টি ভেজা সকালে আপনি দেখছেন যে মাঠা নেবার জন্য কিভাবে ভিড় করেছে। এই মীর কাদিমের এরকম কিন্তু বিভিন্ন পয়েন্টে ভিড় জমে যায়। আপনি যেমনটি বলছিলেন যে গোপপাড়া গ্রামে যে ১৭টি পরিবার তারা কিন্তু এই মাঠা বিক্রি করে জীবন ধারণ করেন এবং বংশ পরম্পরা কিন্তু তারা মাঠা বিক্রি করে যাচ্ছেন। এই যে গ্রামটি, সেই গ্রামের একজন হচ্ছে এই বিপদ ঘোষ। তিনি এই প্রতিদিন ভোরবেলায় কিন্তু এই মীর কাদিমের এই পয়েন্টটিতে মাঠা বিক্রি করেন এবং সেখানে কিন্তু মাঠা কিনতে নানা অঞ্চলের লোক আসেন এবং তার যে এই যে ঐতিহ্যবাহী মাঠা, সেটার প্রতি এখানে কিন্তু অনেক কদর আছে। আপনারা দেখছেন মাঠার পাশে কিন্তু কাঁচা ছানা পুকুরের আঘাত দিয়ে সেখান থেকে ছানা মাঠা বিক্রি করছেন এবং উপেক্ষা করে কিন্তু তিনি এই লোকজনরা এই মাঠা স্বাদ গ্রহণ করবার গোল্লা ছানা বিক্রি হচ্ছে এবং তিনি বলছেন যে দুই রকমের মাঠা আছে। পাশের একটি সাদা যে ড্রাম রয়েছে সেখানে আরেক প্রকার, এবং সেই মাথাটি একটু ঘনত্ব থাকবার কারণে সেটি কিন্তু প্রতি লিটার ১০০ টাকায় বিক্রি হচ্ছে এবং দূর দূরান্তের মানুষ যেমন এখানে মাথা সরাসরি খাচ্ছেন, আবার বোতলে ভর্তি করে বা পলিথিনে করে কিন্তু তিনি মাথা
নিয়ে যাচ্ছেন ক্রেতারা এবং বাসার জন্য। এবং এই মীর কাসিমের কালচারটা হচ্ছে এই মাথার প্রীতি, এবং এখানে এই যে পুরো এলাকা জুড়ে যে একটু পরপর যে মাথার এরকম দোকান বসছে, সেখানে কিন্তু সব জায়গায় ভিড় দেখা যায়। এই অঞ্চলের মানুষ ছাড়াও বাইরের লোকজনরা এই মাথা স্বাদ গ্রহণ করেন। এবং এই যে 17টি পরিবার তারা যে মাথা বিক্রি করে যে তাদের জীবন ধারণ করছেন, এটা কিন্তু এই যে 12 মাসই তাদের মাথা চলে, এবং রোজার সময় কিন্তু এই মাথা নেবার জন্য ভিড় পড়ে যায়, ইফতারের সময় মাথা গ্রহণ করেন। এবং এই মাথার যে এই 17টি পরিবার রয়েছে, তারা মীর কাসিমের বাইরেও কিন্তু মাথা বিক্রি করে। প্রতিদিন এখান থেকে কিন্তু ভোরবেলায় লঞ্চে করে চলে যায় রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, বিভিন্ন অঞ্চলে, সেখানে তারা মাথা বিক্রি করেন। একই সঙ্গে দুধের তৈরি নানা রকম যে সামগ্রী, সেটিও তারা কিন্তু সরবরাহ করে থাকেন। এবং এখানকার এই পরিবারগুলো বলছিলেন যে তাদের দুধের দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু মাথার যে চাহিদাটি, সেটি কিন্তু ব্যাপক থাকলেও অনেক ক্ষেত্রে হয়তো লাভের পরিমাণটা কমে যায়। কিন্তু তারা দুধের দাম বেড়ে গেলে কিন্তু মাথার দাম বাড়িয়ে দেন না। তারা চেষ্টা করেন যে সুলভ মূল্যে মাথা বিক্রি করবার যে তাদের চেষ্টা, সেটি করে থাকেন। এবং এই মীর কাসিমের যে গ্রাম, গোপাড়া গ্রাম, সেই গ্রামটি কিন্তু এখন মাথার গ্রাম নামে সুপরিচিতি পেয়েছে। এবং সেখানে যে তাদের পরিবার পরিজন, নতুন প্রজন্ম যাচ্ছেন, তারা কিন্তু মাথা বিক্রির সঙ্গে উচ্চ শিক্ষিত হচ্ছেন, এবং তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে কিন্তু নানা রকম তাদের স্বপ্নের কথা আমাদেরকে জানিয়েছেন। বিপাদ ঘোষকে যদি আমরা একটু জানতে চাইবো যে আপনি কি পরিমাণ মাথা প্রতিদিন এখানে বিক্রি করেন, এবং এই আপনার এখানে এত ভিড় থাকে কেন, একটু যদি বলতেন বিপদ বাবু, যে কি পরিমাণ মাথা আপনি বিক্রি? আচ্ছা, এই মাথায় এত ভিড় পড়ে কেন আপনার এখানে? যেমন ভালো মানুষকে ভালো খাওয়ানোর জন্য, ভালো খামারের দুধ নিয়ে খাওয়াই, এটাই আমার আশা। আর এই আশাটুকুই থাকবে, আর কিছু থাকবে না, যে ভালো খাওয়াই যেতে পারি কিনা। আপনাকে ধন্যবাদ। তো এখানে নানা অঞ্চল থেকে মাথা ক্রয় করতে আসছে, তাদের ভিড় আপনার লক্ষ্য করছেন, এবং তারা যে মাথার স্বাদ গ্রহণ করছেন, এবং তাদের অনেকের সঙ্গে কিন্তু কথা হয়েছে আমাদের। তারা বলেছেন যে এই মাথার যে স্বাদ, সেটি তারা গ্রহণ করবার জন্য কিন্তু ভোরবেলায় আসেন। এবং এই মাথা খাওয়ার পর কিন্তু যেমন স্বাদের একটি ব্যাপার, স্বাস্থ্যগতভাবেও কিন্তু তাদের অনেক রকম ভালো লাগার কথা জানিয়েছেন। এবং এখানকার সিভিল সার্জন বলেছেন যে এই যে মাথা যে পানীয়, সেটি কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী, এবং কষ্টকাঠিন্য দূর করা সহ শরীর পরিশুদ্ধ রাখবার ক্ষেত্রেও কিন্তু অনেক রকম সুফল রয়েছে। তো এই ছিল মুন্সিগঞ্জের মাথার গ্রামের সবশেষ। কাজল। জার্মানিতে আবারও ভয়ঙ্কর হয়ে ওঠা করোনা নাজুক পরিস্থিতির মধ্যেও বাংলাদেশকে সহায়তায় এগিয়ে এসেছে দেশটির সরকার। বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশকে বিনামূল্যে 8 লাখ টিকা দেওয়ার পাশাপাশি আরও 3 কোটি ইউরো স্বাস্থ্য সরঞ্জাম দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। বিস্তারিত বিটু বড়ুয়ার রিপোর্টে। গত এক সপ্তাহ ধরে করোনা যেন বিধ্বংসী রূপ ধারণ করেছে জার্মানিতে। কয়েকদিনের মধ্যেই সংক্রমিত হয়েছেন কয়েক লাখ মানুষ। এই অবস্থায় কোভিডে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছে অঙ্গরাজ্যগুলির হাসপাতালগুলো। এমন পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের সাথে বন্ধুত্বের অনন্য নিদর্শন দেখালো অকৃত্রিম বন্ধু জার্মানি। এবার বিনামূল্যে 8 লাখ টিকা দেওয়ার পাশাপাশি 3 কোটি ইউরোর কোভিড স্বাস্থ্য সরঞ্জাম দেবে দীর্ঘদিনের এই আর্থসামাজিক ও বাণিজ্য বন্ধু। কিছুদিনের মধ্যেই জার্মানির এই উপহার বাংলাদেশে পৌঁছাবে, এমনটাই আশা দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের। 8 লক্ষ টিকা অ্যাস্ট্রাজেনেকা, এটা কোভ্যাক্স ছাড়াই তারা দিয়েছে। কোভ্যাক্সের মাধ্যমে আমরা যেটা পাবো সেটা ছাড়া, কারণ আমাদেরকে এটাও বলেছে যে কোভ্যাক্সে জার্মানি কিন্তু দ্বিতীয় বৃহত্তম ডোনার। তারা সেভারেল বিলিয়নস অফ ইউরো তারা সেখানে জমা দিয়েছে, দান করেছে। দুদেশের চলমান সম্পর্ক আরও জোরদার করতেই জার্মানির এই উদ্যোগ জানালেন এই অভিজ্ঞ রাষ্ট্রদূত। সম্মান প্রদর্শন করে এই বিষয়টি করেছে। এদিকে জার্মানিতে করোনা পরিস্থিতিতে নাগরিকদের আবারও বিনামূল্যে কোভিড টেস্টের সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রতিবেশী দেশ অস্ট্রিয়া, চেক রিপাবলিক ও হাঙ্গেরিকে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ঘোষণা করেছে দেশটি। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।
বিশ্বে প্রথমবার শ্বাস প্রশ্বাসে নেয়ার করোনা ভ্যাকসিন প্রদর্শন করল চীন। স্থানীয় সময় শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলের হাইনান প্রদেশে আয়োজিত ৫ম আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক প্রদর্শনীতে এর কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত জানানো হয়। বিশেষজ্ঞরা বলছেন এটি করোনার অন্য ভ্যাকসিনের মতোই দেহে অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করবে। প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে বিশ্বজুড়ে চলছে গবেষণা। ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করার ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে আগেই। সম্প্রতি বাজারে এসেছে করোনার ট্যাবলেটও। এবার চীনের একদল গবেষক, চীনা বায়োটেক কোম্পানি ক্যানসিনো বায়োলজিক্স যৌথ উদ্যোগে তৈরি হয়েছে শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করার ভ্যাকসিন। স্থানীয় সময় শুক্রবার চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশে আয়োজিত ৫ম আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক প্রদর্শনীতে প্রথমবারের মতো দেখানো হয় ভ্যাকসিনটি। এ সময় প্রদর্শনীতে আগতদের অনেকেই এটি গ্রহণ করেন। ক্যানসিনো বায়োলজিক্স জানিয়েছে ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। সবশেষ দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে আশানুরূপ ফল পাওয়া গেছে। এটি করোনার অন্যান্য ভ্যাকসিনের মতোই দেহে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করবে। এর ডোজ সম্পর্কে এখনও নিশ্চিত করা হয়নি, তবে বুস্টার ডোজ হিসেবে এটিকে ব্যবহার করা যাবে। আর ইনহেলারের মতো গ্রহণের সুবিধা থাকায় যে কোনো বয়সীরা এটিকে সহজেই গ্রহণ করতে পারবেন। বর্তমানে সিনোফার্ম আর সিনোভ্যাক নামে করোনার দুটি চীনা ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে। আর শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণের নতুন আবিষ্কৃত ভ্যাকসিনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। রাজধানী ঢাকাকে নতুন রূপ দিতে সিটি বন্ড চালুর উদ্যোগ নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। এই বন্ডে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। দুবাইতে এক অনুষ্ঠানে প্রবাসীদের কাছে মডেল ঢাকার নতুন পরিকল্পনা তুলে ধরেছেন তিনি। শিবলি আল সাদিকের রিপোর্ট। অপরিকল্পিত নগরী ঢাকা যেভাবে পেরেছে তুলেছে ভবন, দখল হয়েছে খাল, নেই ফুটপাত, সাইকেল লেন, এমন অনেক সমস্যায় ভুগছে নগরবাসী। এবার ঢাকাকে পরিকল্পিত নগরী বানানোর উদ্যোগ উত্তর সিটি কর্পোরেশনের। 10,000 কোটি টাকার এই পরিকল্পনা বাস্তবায়নে চালু হচ্ছে সিটি বন্ড। সিটি কর্পোরেশনের এই বন্ডে প্রবাসীদের বিনিয়োগে উৎসাহী করতে এখন সংযুক্ত আরব আমিরাতে মেয়র আতিকুল ইসলাম নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে তুলে ধরলেন পরিকল্পিত ও নতুন ঢাকার ক্যালিওগ্রাফি। সিকিউরড একটি বন্ড আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চালু করতে যাচ্ছি। আমি অনুরোধ করব আমাদের এই বন্ডের মাধ্যমে যে কেউ বাংলাদেশিরা এবং বাংলাদেশের যে প্রবাসী যারা আছেন তারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবে। অনুষ্ঠানে মেয়রের কাছে বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্টে অনিয়ম, ইমিগ্রেশনে হয়রানি, সম্পদের নিরাপত্তা সহ নানা অভিযোগ তুলে ধরেন প্রবাসী বাংলাদেশিরা। এয়ারপোর্ট বাণিজ্যের বিষয় এখনো পর্যন্ত সেটা সুরাহা হচ্ছে না। আমরা অনেক মাননীয় মন্ত্রীদেরকে এই কথাগুলো কিন্তু বলেছি, কিন্তু কেউ কিন্তু এগুলো কোনো সুরাহা করছেন না। তিনি তার কথা রাখবেন এবং ইনশাল্লাহ আমাদের প্রবাসীদের জন্য কল্যাণে কাজ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মাহবুব আলম মানিক। প্রবাসীদের পাশাপাশি উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর ও দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল BM জামাল হোসাইন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। মেক্সিকোর লিওন শহরে শুরু হয়েছে জনপ্রিয় বেলুন উৎসব। করোনার কারণে গেল বছর ভার্চুয়ালি অনুষ্ঠিত হলেও এবার হচ্ছে উন্মুক্ত পরিবেশে। উৎসব দেখতে শহরটিতে জড়ো হয়েছেন দেশ বিদেশের হাজারো পর্যটক। মেক্সিকোর আকাশ এখন ছেয়ে আছে বর্ণিল সব বেলুনে। 4 দিনব্যাপী 20তম বার্ষিক লিওন আন্তর্জাতিক বেলুন উৎসবে নানা রং আর ডিজাইনের হট এয়ার বেলুন ওড়ানো হয়ে থাকে। লাল, নীল, সাদা রঙের বড় আকৃতির বেলুনগুলো দেখতে লিওন শহরে ভিড় করেছেন হাজারো পর্যটক। দীর্ঘদিন পর উৎসবে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। এর আগেও বেশ কয়েকবার বেলুন উৎসবে আসার সুযোগ হয়েছে। এটি অত্যন্ত দর্শনীয় একটি উৎসব। আমরা আবার এই উৎসবে আসতে পেরে সত্যি আনন্দিত। করোনা মহামারীর কারণে গেল বছর বেলুন উৎসবটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এবছর সংক্রমণ কিছুটা কমে আসায় লিওন শহরের মেট্রোপলিটন পার্কে উন্মুক্ত পরিবেশে উৎসবের আয়োজন করা হয়েছে। পর্যটকদের পাশাপাশি বিভিন্ন দেশের পাইলটরাও অংশ নিয়েছেন বেলুন উড়ানোর উদ্দেশ্যে। নানা অবয়বের দৈত্যাকৃতির সব বেলুন উড়িয়ে থাকেন তারা।
বিশ্বের জনপ্রিয় বেলুন উৎসবগুলোর মধ্যে মেক্সিকোর হট এয়ার বেলুন উৎসব অন্যতম। আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বছরের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে জনপ্রিয় এই উৎসবের আয়োজন করা হয়। আর মাত্র এক ম্যাচের অপেক্ষা, এরপরে জানা যাবে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলবে কে। ফাইনালের জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করতে চান না অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অন্যদিকে চাপমুক্ত থেকে খেলতে চান কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় রাত 8টায়। সুমন সরকারের ক্যামেরায় নিয়ন মোহাইমিনের ম্যাচ প্রিভিউ। বিশ্বকাপের দামামা থেমে যাবার অপেক্ষায়, এক মাসের মহাযজ্ঞ স্থির এক ম্যাচের দিকে তাকিয়ে। দুই দেশ, চার শহরের আয়োজন এখন জবনিকাপাতের পথে। ট্রান্স-তাসমান সাগর পারের দুই প্রতিবেশীর লড়াই উত্তাপ ছড়াচ্ছে মরুর বুকে। সমর্থকদের মধ্যে দক্ষিণ এশিয়ান পাগলামি না থাকলেও ভালোবাসা নিরেট নিজেদের দলের জন্য। প্রায় হেরে যাওয়া ম্যাচটা জিতে ফাইনালে নিউজিল্যান্ড। বেড়েছে আত্মবিশ্বাস, কম্বিনেশন মজবুত হয়েছে। তবে বড় মঞ্চে দুশ্চিন্তার নাম সেমির অন্যতম নায়ক কনওয়ের না থাকা। তার জায়গায় খেলবেন টিম সেইফার্ট। সেমির পর পাওয়া 3 দিন ভালোভাবেই কাজে লাগিয়েছে কিউইরা। বিশ্রামের সঙ্গে প্রস্তুতিও সারতে পেরেছেন গাপটিল নিশামরা। মেলবোর্ন থেকে লর্ডস, বিষাদের সেই স্মৃতি কখনোই ভুলতে পারবে না নিউজিল্যান্ড। ভুলতে পারবে না এই অস্ট্রেলিয়াকে, যদি না রূপকথা লেখা হয় স্পোর্টস সিটিতে। এটাকে আলাদা একটা ম্যাচ হিসেবেই দেখছি। ফাইনাল ভেবে চাপ নেয়ার কোনো অর্থ নেই। আগে কি হয়েছে সেটা ভেবেও বা কি হবে। আমরা একটা নতুন শুরুর অপেক্ষায় আছি। কনওয়ে থাকছে না, তাতেও কিন্তু বড় কোনো ঝামেলা পোহাতে হবে না আমাদের। সেইফার্ট, চ্যাপম্যান প্রস্তুত আছে। ফাইনালের আগে বিশ্রাম করেছে অস্ট্রেলিয়া। তবে ছন্দে না থাকা ক্রিকেটাররা ঠিকই নিজেদের ঝালিয়ে নিয়েছেন আইসিসির ক্রিকেট একাডেমিতে। ব্যাটিং, ফিল্ডিং, বোলিং প্রতিটা ডিপার্টমেন্টেই ছিল তাদের ফোকাসে। 2010-এর ফাইনাল হারার কষ্ট ভুলতে সেমির অপরিবর্তিত একাদশেই ভরসা ক্যাঙ্গারুদের। চেষ্টা করব এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে। নিউজিল্যান্ড খুব ভালো একটা দল, শেষ 6 বছরে সবগুলো ফাইনাল খেলেছে। ম্যাচের আগে ভালো একটা প্রস্তুতি সেশন কাটিয়েছি আমরা। ভালো একটা ম্যাচ হবে আশা করি। আমাদের বড় শক্তি অলরাউন্ডার আর বোলিং অপশন। মুখোমুখি দেখার লড়াইয়ে যোজন এগিয়ে অস্ট্রেলিয়া। 14 বারের লড়াইয়ে 9 বার জিতেছে তারা। তবে বিশ্বকাপের মঞ্চে একবারের মুখোমুখিতে জয় নিউজিল্যান্ডের। একটার পর একটা ওয়ানডে বিশ্বকাপ ঘরে তুলে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলবার পরও হতাশায় নিমজ্জিত হতে হয় অস্ট্রেলিয়ানদের যখন সময় হয় টি-20 বিশ্বকাপের। এবার আবারও ট্রফি শোকেসের সেই শূন্যতা পূরণের সুযোগ এসেছে অজিদের সামনে। মাইকেল ক্লার্ক, জর্জ বেইলি রাজা পারেননি, সেই ইতিহাস নতুন করে লিখবার অপেক্ষায় এখন অ্যারন ফিঞ্চ। অন্যদিকে আইসিসির ইভেন্টগুলোর সঙ্গে সকল অভিমান ভুলে নিজেদের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন থেকে মাত্র 1 পা পিছিয়ে দাঁড়িয়ে কেইন উইলিয়ামসন। তবে দুবাইয়ের এই ম্যাচে যেই জিতুক না কেন, টি-20 ক্রিকেট পাবে নতুন এক চ্যাম্পিয়ন। আইসিসির ক্রিকেট একাডেমি থেকে নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। টি-20 বিশ্বকাপের আগেও একটি ফাইনাল খেলেছিল অস্ট্রেলিয়া। 2010-এর সেই আসরে চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের কাছে 7 উইকেটে হেরে স্বপ্ন চুরি হয় অজিদের। অন্যদিকে এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের সর্বোচ্চ সফলতা বলতে সেমিফাইনাল। আগের 6 আসরে কেমন ছিল দু দলের যাত্রা, তাই থাকছে এবারের প্রতিবেদনে। টি-20 বিশ্বকাপের প্রথম আসরেই ভালো সূচনা ছিল অস্ট্রেলিয়ার। গ্রুপ পর্বে ইংল্যান্ড জিম্বাবুয়েকে হারিয়ে তারা জায়গা করে নেয় সুপার 8-এ। সেরা 8 থেকে 2 জয় অজিদের পরবর্তী গন্তব্য ছিল সেমিফাইনাল। তবে শীর্ষ 4-এর লড়াইয়ে ভারতের কাছে 15 রানে হেরে শেষ হয় অস্ট্রেলিয়ার 2007 বিশ্বকাপ। অজিদের মতোই সমান্তরালে চলেছে নিউজিল্যান্ডের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ। গ্রুপ পর্বে 1 জয় নিয়ে সুপার 8-এ জায়গা করা ব্ল্যাক ক্যাপরা সেখানে জয় তুলে নেয় 2 ম্যাচে। তবে তারাও পেরোতে পারেনি সেমিফাইনালের গণ্ডি। পাকিস্তানের কাছে 6 উইকেটে হেরে শেষ হয় ওদের বিশ্ব আসর। পরের বিশ্বকাপ দুঃস্বপ্নের মতো কাটে অস্ট্রেলিয়ার। ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার কাছে হেরে অজিরা বাদ পড়ে গ্রুপ পর্বেই। ওদিকে নিউজিল্যান্ডের দৌড় ছিল সুপার 8। প্রথম পর্ব উতরে কিউইরা সেরা 8-এ পা রাখলেও 2 হারে শেষ হয়ে যায় তাদের ইংল্যান্ড বিশ্বকাপ। পরের বার ক্যারিবিয়ায় গিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। একটি বৈতরণী পার করে জায়গা করে নেয় ফাইনালের মঞ্চে। কিন্তু সেখানে তাদের হতাশ করে ইংল্যান্ড। 7 উইকেটের বড় ব্যবধানে জিতে শিরোপা নিয়ে যায় 3 লায়নরা। এই আসরেও সুপার 8 বাধা পেরোতে পারেনি নিউজিল্যান্ড।
আক্ষেপ সঙ্গে নিয়ে চলা ওয়ার্ল্ড টি-20-র পরবর্তী আসরেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি অস্ট্রেলিয়া। ভালো পারফর্ম করেও যাত্রা থেমে যায় সেমিফাইনালে। সেবার অজিদের গতিরোধ করেছিল ওয়েস্ট ইন্ডিজ, আর নিউজিল্যান্ড আটকে থাকলো সুপার 8-এই। বাংলাদেশ বিশ্বকাপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দু দলের কাছেই হতাশার। ফরমেশন বদলে আইসিসি সেবার চালু করেছিল সুপার 10 ফর্মুলা। র্যাঙ্কিংয়ের সুবাদে তারা সেখানে সরাসরি খেললেও পরের পর্বে যাওয়ার সুযোগ হয়নি কারোই। 2016 বিশ্বকাপে এসে সেমির দেখা পায় নিউজিল্যান্ড। ওয়ার্ল্ড টি-20-তে ওটাই ব্ল্যাক ক্যাপদের সেরা অর্জন। ভারতে তাদের স্বপ্নযাত্রা থামিয়ে দিয়েছিল ইংল্যান্ড। অন্যদিকে অজিরা এবারও ব্যর্থ ছিল সুপার 10 বাধা টপকাতে। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের কাছে হেরেও গিয়েছিল 8 রানে। এসএম ইকবাল, সময় সংবাদ। ফাইনালের লড়াই হবে যেই ভেন্যুতে, সেই দুবাই স্টেডিয়ামও কম গুরুত্বপূর্ণ নয় দু দলের ক্রিকেটারদের কাছে। এ মাঠে হওয়া 74টি টি-20-তে আগে ব্যাট করা দল 38 বার ম্যাচ জিতেছে। প্রথমে ব্যাট করা দলের গড় 142 রান। দু দলই এই মাঠে খেলা মোট টি-20 ম্যাচের প্রায় 50 ম্যাচ জিতেছে। দুবাই স্টেডিয়ামের খুঁটিনাটি পরিসংখ্যান থাকছে আমাদের এবারের প্রতিবেদনে। সৈন্য সামন্ত সব প্রস্তুত। দীর্ঘ 1 মাসে ক্রিকেট যুদ্ধের অবসান হবে মরুর বুকে। ফাইনালের লড়াই হবে যেই ভেন্যুতে, সেটাও যে কম গুরুত্বপূর্ণ নয়। দুবাই স্পোর্টস সিটি স্টেডিয়ামের গ্রিন টপ উইকেটে যে জড়িয়ে আছে রহস্য, তা ভেদ করতে পারলেই ট্রান্স তাসমান উৎসব করতে পারবে অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড, যে কোনো একটা দেশ। এখন পর্যন্ত 74টা ম্যাচ হয়েছে দুবাইয়ের এই মাঠে। প্রথম ইনিংসে ব্যাটিং গড় 142। আগে ব্যাট করা দল জিতেছে 35 বার, আর পরে ব্যাট করা দল জিতেছে 38 বার। তাই টস ভাগ্য যাদের, তারা নিশ্চয়ই পরে ব্যাটই করতে চাইবে। এবার দলীয় অর্জনের দিকে চোখ দেয়া যাক। অজিরা এই মাঠে 11 ম্যাচ খেলে জিতেছে 5 ম্যাচ, হেরেছেও 5 ম্যাচ, আরেকটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। নিউজিল্যান্ড এদিক দিয়ে বেশ পিছিয়ে আছে। 8 ম্যাচ খেলে এই মাঠে তাদের জয় 3টি, হার 5টিতে। এই মাঠে সর্বোচ্চ স্কোর 2013 সালে পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচে। 3 উইকেটে 211 রান তুলেছিল পাকিস্তান। সর্বনিম্ন এই বিশ্বকাপেই উইন্ডিজকে 55 রানে অল আউট করা ইংল্যান্ডের সেই ম্যাচ। তবে অস্ট্রেলিয়ার 2012 সালে এই মাঠে পাকিস্তানের সঙ্গে 89 রানে অল আউট হবার রেকর্ডও আছে। তাই খুশি হবার উপায় নেই অজিদের। এই মাঠে একক সর্বোচ্চ রান চলতি বিশ্বকাপেই স্কটল্যান্ডের বিপক্ষে মার্টিন গাপটিলের 93। দু দলের ব্যাটারদের মধ্যে দুবাইয়ে সবচেয়ে বেশি রান অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের। 8 ম্যাচে 42 গড়ে 298 রান তার। সেরা বোলিং ফিগার পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের। 2016 সালে 14 রান খরচায় 5 উইকেট নিয়েছিলেন তিনি। 19 রান দিয়ে 5 উইকেট নিয়ে দুইয়ে আছেন অজি স্পিনার অ্যাডাম জাম্পা। পেসারদের মধ্যে দুই দলের সবচেয়ে বেশি উইকেট মিচেল স্টার্কের দখলে। 7 ম্যাচে 11 উইকেট এই গতি তারকার। 22 গজের এই রহস্যময় উইকেটের রূপ চিনে যারা ব্যাট বল হাতে জ্বলে উঠবে, তাদের ঘরেই উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট। তার বলার অপেক্ষা রাখে না। মেহেদী নাইম, সময় সংবাদ। মঞ্চ প্রস্তুত, এসেছে প্রতিপক্ষ প্রস্তুত, খেলোয়াড়, কোচিং স্টাফ সবাই। তবে এখনও প্রস্তুত নন নির্বাচকরা। পাকিস্তান সিরিজের জন্য দলটাই চূড়ান্ত করতে পারেনি তারা। এ কারণে আনুষ্ঠানিক অনুশীলনও শুরু হয়নি। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান জানালেন 16 তারিখ নাগাদ ঘোষণা হবে দল। বিশ্বকাপ ব্যর্থতার পর থেকেই বিসিবি কর্তারা যেন চুপসে যাওয়া বেলুন। রুটিন মেনে প্রতিদিনই দফায় দফায় হচ্ছে বৈঠক, ফলাফল অজানা। কোচ থেকে নির্বাচক যেন মুখ খুলতে মানা। প্রথম টি-20 শুক্রবার, আগে ভাগেই এসেছে প্রতিপক্ষ। বিশ্বকাপ ভরাডুবির পরেও নেই হেলদোল। স্কোয়াড ঘোষণাতেই যেন বিড়ম্বনা। ম্যারাথন বৈঠক শেষে অপারেশনস চেয়ারম্যান বললেন মঙ্গলবার ঘোষণা হতে পারে দল। কোচ, কিছু প্লেয়ার, তারপর অফিসিয়াল, সিলেক্টর, সবার সাথে আমরা আলাপ আলোচনা করেছি এবং অ্যাবসলিউটলি সিলেক্টরদের ব্যাপার। তো ওনারা আমাদেরকে 15 তারিখ দিবে, আমরা অ্যাপ্রুভাল নিয়ে আমরা 16 তারিখে দিয়ে দিব। কিছু প্লেয়ার ইনজোর্ড আছে, ওই সব জায়গায় আপনারা কিছু নতুন প্লেয়ার দেখতে পারবেন, অথবা 2-1টা চেঞ্জ হতে পারে। দল ঘোষণায় বিলম্ব ঝুলে আছে ক্রিকেটারদের হোটেলে প্রবেশ কিংবা আনুষ্ঠানিক প্রস্তুতি। হোম অফ ক্রিকেটে শুরু হয়েছে ঐচ্ছিক অনুশীলন, সেখানেও বেরসিক বৃষ্টি। সমালোচনার পর এবার উইকেট স্পটিং করতে চায় বিসিবি। আশা করছি আমরা ভালো উইকেট পাবো। আরেকটা যেটা হলো যে উইকেটের জন্যই যে আমরা খারাপ খেলেছি তা না, আমাদেরকে কিন্তু আপনার টেকনিক্যালি বলেন, আমাদের অ্যাটিটিউড প্লাস আমাদের যে ধরনের পারফরমেন্স করা ছিল সেই ধরনের পারফরমেন্স কিন্তু আমরা করতে পারিনি ওয়ার্ল্ড কাপে। তবে বিশ্বকাপে দলের বাজে ফিল্ডিং এর পর রায়ান কুকের সঙ্গে আর বাড়াচ্ছে না চুক্তি।
তার জায়গায় আসতে পারেন দেশি কোচ ডিকেন্স কিংবা মিজানুর রহমান বাবুল। ফিল্ডিং কোচের যেটা হয়তো ওর মেয়াদটা আপনার শেষ পর্যায়ে আছে, তো ও এখন আসছে না, তো ওর কন্ট্রাক্ট মনে হয় রিনিউ হবে না। ওর জায়গায় আমরা নতুন একটা লোকাল দিচ্ছি। এটা নিয়ে আমরা হয়তো বা 16 তারিখের দিকে আমরা ফাইনাল জানিয়ে দিই। আনুষ্ঠানিক দল ঘোষণায় বিলম্ব হলেও হেড কোচ রাসেল ডমিঙ্গোর অধীনে চলবে ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এশিয়ার 16 দেশের 187 জন আর্চার ও কর্মকর্তাদের অংশগ্রহণে শুরু হয়েছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে বাংলাদেশের 15 জন আর্চার অংশ নিচ্ছেন। শনিবার রাজধানী আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। উদ্বোধনী দিনে সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী, বিশ্ব আর্চার ফাউন্ডেশন সাধারণ সম্পাদক টমি রেনে জোসে, বিশ্ব আর্চারি এশিয়ার সাধারণ সম্পাদক কিউ হাই উং হ্যান ছাড়াও বাংলাদেশের আর্চারি ফেডারেশন সভাপতি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ময়ূর ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগে 5টি করে ইভেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে, রোববার থেকে শুরু হবে মূল প্রতিযোগিতা। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী এবং ভারতের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে 11 সদস্যের একটি দল বাইসাইকেল চালিয়ে ভারত থেকে বাংলাদেশে এসেছে। শনিবার বিকেলে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রেলটি বেনাপোল বন্দরে প্রবেশ করে। প্রায় 2000 কিলোমিটার বাইসাইকেল চালিয়ে দলটি বাংলাদেশে আসে। দলের নেতা জানান, এই র্যালিতে ভারতের ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ অংশ নিয়েছেন। তবে 100 জনের মধ্যে বাংলাদেশে আসেন 11 জন। র্যালি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। সবশেষ নোয়াখালীর গান্ধী আশ্রম ট্রাস্টে গিয়ে তাদের এই সাইকেল র্যালির যাত্রা শেষ হবে। পরে 3রা ডিসেম্বর তারা ভারতে ফিরে যাবেন। যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চিবরদান অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার বজ্রযোগী অতীশ দীপঙ্করের জন্মভূমিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয় উৎসব। এ সময় দূর দূরান্ত থেকে শত শত পুণ্যার্থীরা অংশগ্রহণ করেন। জগতের সব প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। মাগুরায় চলছে সনাতন ধর্মাবলম্বীদের কাত্যায়নী পূজা। আলোর ঝলকানিতে আনন্দমুখর পরিবেশ মণ্ডপগুলোতে। সুষ্ঠুভাবে পূজা উদযাপনে সব ধরনের সহায়তা দিচ্ছে পুলিশ প্রশাসন। বিশ্বজিৎ বাপির পাঠানো তথ্য ও বিপ্র সরকারের ছবি নিয়ে রিপোর্ট। ঢাকের বাদ্য, কাঁসার আওয়াজ আর ধূপের ধোঁয়ায় দেবীর আরতিতে পরম শ্রদ্ধায় নত সবাই। আরাধনার দেবী এসেছেন ঘরে, তাই তো তাকে বরণ করতে চারিদিকে এত আয়োজন। জ্বলছে বাহারি রঙের বাতি, বর্ণিল সাজে সেজেছে দৃষ্টিনন্দন গেট। মন্দিরগুলোতে শোভা পাচ্ছে বিভিন্ন দেবদেবীর প্রতিমা, বসেছে হরেক রকম পণ্যের মেলা। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও এই উৎসবে সামিল হয়েছেন। এবার খুব সুন্দরভাবে, খুব আনন্দ সহকারে দেবী মায়ের কাছে আমাদের ওই প্রার্থনা, বিশ্বের সকল মানুষ, জাত ধর্ম নির্বিশেষে সকল ধর্মের সকল মানুষ যেন শান্তিতে থাকে। কাত্যায়নী পুজোর মাধ্যমে সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। এদিকে সুষ্ঠুভাবে পূজা উদযাপনে সব ধরনের ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। উৎসব মুখরভাবে আয়োজন করতে পারেন, কোনো ধরনের কোনো যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, আমাদের জেলা পুলিশ সদা সচেষ্ট। এবছর শহরে 15টি এবং জেলায় 68টি মণ্ডপে কাত্যায়নী পূজার আয়োজন করা হয়েছে। 14 নভেম্বর দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। সনাতন ধর্মমতে কাত্যায়নী হল হিন্দু দেবী দুর্গার একটি বিশেষ রূপ, যা তার মহাশক্তির জানান দেয়। কাত্য জাতির পূজিতা ছিলেন বলে দেবী কাত্যায়নী নামে অভিহিত হন। যোগশাস্ত্র ও তন্ত্র মতে কাত্যায়নী আগ্রাচক্রের অধিষ্ঠাত্রী দেবী এবং এই বিন্দুতে মনোনিবেশ করতে পারলে তার আশীর্বাদ পাওয়া যায়। সময় সংবাদ, মাগুরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনা মহামারীর বাধা কাটিয়ে আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছে 22 লাখ পরীক্ষার্থী। প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। প্যারিসে নাগরিক সংবর্ধনায় বিএনপির জ্বালা ও পোড়াওয়ের সমালোচনা প্রধানমন্ত্রীর। বললেন, উন্নয়নে বাধা দেয় দলটির কাজ, প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান। রাজধানীর বিভিন্ন সড়কে সুকৌশলে পিকআপ ভ্যান চুরি।
ছাড়িয়ে নিতে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা, বিক্রি করে দেওয়া হয় যন্ত্রাংশ। রাজধানী ডেমরা থেকে গ্রেফতার 5। এবং মরুভূমিতে ক্রিকেট উৎসব শেষ হচ্ছে আজ। টি-20 বিশ্বকাপ ফাইনালের জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। প্রথম শিরোপার স্বাদ নিতে মুখিয়ে দু দলে। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।